আসসালামু আলাইকুম। দেখো, সেকেন্ড টাইম মেডিকেল ব্যাচ এবং যারা যারা প্রি মেডিকেল এর কথা ভাবছো, তোমাদের জয়কলি কর্তৃক আয়োজিত ফ্রি লাইভ ক্লাসের আয়োজন করা হয়েছে। তো আমরা যে অধ্যায়টা আজকে পড়ব সেটা হচ্ছে মৌলের পর্যাবৃত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এই চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে এমসিকিউ হবে না এমন কোনো মেডিকেল ভর্তি পরীক্ষা এখনও পর্যন্ত যায় নাই। তো আমি দ্রুত লাইভটা শেয়ার করে দিই, তোমরাও লাইভটা শেয়ার করে দাও। আমি আলফাজ হোসেন, ঢাকা মেডিকেল কলেজ, সারা বাংলাদেশের 94তম, বুঝছো? তো আমরা আজকের পঞ্চম ক্লাসটাই আমরা উপস্থিত হয়েছি। তোমরা যারা যারা লাইভে জয়েন দিবা জানাই দাও কে কোথা থেকে ক্লাস করছো, আর প্রি মেডিকেল সম্পর্কে ভালোবাসা কার কার এখন থেকেই। তোমরা যদি এখন থেকে একটু পড়াশোনা করো ভালো করে, ইনশাল্লাহ তোমার ভালো কোনো জায়গায় চান্স হয়ে যাবে। তো তোমরা দ্রুত লাইভটাকে শেয়ার করে দাও এবং তোমার বন্ধুদের মেনশন করে দাও, আমিও আমার থেকে লাইভটা শেয়ার করে দিই। তো আমরা মৌলের পর্যাবৃত রাসায়নিক ধর্ম বন্ধন থেকে দেখো এই অধ্যায়টা আমরা আজকে এখানে আলোচনা করব। তো তোমরা যারা যারা ক্লাস দেখছো লাইভটা দ্রুত শেয়ার করে দাও, আমিও আমার পেজ থেকে লাইভটা শেয়ার করে দিই। তো আজকে এই অধ্যায়টা আমরা পড়ব সেই সকল জিনিস যতটুকু প্রয়োজন মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এবং একাডেমিক লাইফে যেগুলো লাগে। তো আমরা ক্লাসটা এখনই শুরু করে দেব। হ্যাঁ, এখন দেখো মৌলের পর্যাবৃত রাসায়নিক ধর্ম থেকে আমাদের কি কি পড়তে হবে। মৌলের পর্যাবৃত ধর্ম, আমাদের 118টা মৌল পৃথিবীতে আবিষ্কার হয়েছে 2016 সালের আগ পর্যন্ত। আমাদের 118টা মৌল আবিষ্কার হয়েছে। কার কয়টা মৌল মুখস্থ আছে এই পর্যন্ত বলো তো? কার কয়টা মৌল মুখস্থ আছে? আমার কিন্তু 118টা মৌলই মুখস্থ আছে। তোমাদের কয়টা আছে একটু জানাই দাও তো, কে কোথা থেকে ক্লাস করছো। দেখো, পর্যায়বৃত্ত বলতে একটা নির্দিষ্ট পিরিয়ডের পরে পরে আমরা পর্যায় সারণীর ডান থেকে বাম দিক গেলে মৌলর পর্যায়সমূহের তড়িৎ-ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি এগুলো বাড়বে কি কমবে এগুলোর উপর ভিত্তি করে বলা হয়েছে পর্যায়বৃত্ত। আর রাসায়নিক বন্ধন হচ্ছে এটা সমযোজী না আয়নিক না তোমার সন্নিবেশ সমযোজী, এইগুলোর উপর ক্লাসিফিকেশন করে এই অধ্যায়টা সাজানো হয়েছে। তারপরে দেখো, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে আমাদের অংশগুলো আছে, দেখো কি কি টাইপ থাকছে তোমাদের। এসপি ব্লকের মৌলসমূহ, ডিএফ ব্লকের রসায়ন পড়তে হবে আমাদের, আর পরমাণুর আকার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেন আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ-ঋণাত্মকতা এগুলো পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেন অষ্টক তত্ত্ব, অরবিটাল সংক্রমণ বা অরবিটাল হাইব্রিডাইজেশন, রাসায়নিক বন্ধন, অজৈব যৌগের নামকরণ, এইগুলো মেডিকেল ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ টপিক। চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো, এখানে গুরুত্বপূর্ণ কিছু টপিক আছে, এগুলো দেখে নাও। দেন হচ্ছে আমরা একটা এমসিকিউ সলভে চলে যাব। দেখো, পর্যায় সারণীতে ইনার ট্রানজিশন মৌল কয়টা? এখন এটা আসছে 28টা, 30টা, 24টা, 26টা। কোনটা হবে? ইনার ট্রানজিশন মানে আন্ত অবস্থান্তর মৌল। ইনার বলতে আন্ত, ট্রানজিশন মানে অবস্থান পরিবর্তন হবে, তার অবস্থার পরিবর্তন হবে। সেটা চৌম্বক ধর্ম প্রদর্শন করতে পারবে, সেটা সমযোজী ধর্ম প্রদর্শন করতে পারবে, সেটা তড়িৎ-ঋণাত্মকতা ভালো করে দেখাইতে পারবে। তাহলে ইনার ট্রানজিশন মৌল কয়টা? এটা হচ্ছে এ। ইনার ট্রানজিশন মৌল কয়টা? এটা হচ্ছে এ। তারপরে দেখো, নিচের কোনটি ভারী ধাতুর উদাহরণ নয়? বলো তো, নিচের কোনটি ভারী ধাতুর অন্তর্গত নয়? যে ধাতুগুলো আমাদের পরিবেশ দূষণ করে সেগুলো হচ্ছে ভারী ধাতু, কারণ সেগুলা পানির নিচে জমা হয়ে বিভিন্ন দূষিত পদার্থ তৈরি করতে সক্ষম। এখানে দেখো, হাজি, ক্যাডমিয়াম আর সোনা, এই তিনটা হচ্ছে তোমার ভারী ধাতুর উদাহরণ। এটা মনে রাখবা সুন্দর করে। জিঙ্ক কিন্তু অবস্থান্তর মৌল ভিতরে, সো এটা কিন্তু ভারী ধাতুর ভিতরে না, সো এটা নয় যেহেতু বলছি তাহলে এইটা অ্যান্সার হবে। দেন দেখো পরের স্লাইডে যায়। দেখো এখানে যে পর্যায় সারণীর কোন মৌলগুলোকে আদর্শ মৌল বলা হয়? আদর্শ মৌল কোনগুলো? দেখো, আদর্শ মৌল হচ্ছে 2 এবং 3 নাম্বার মৌলগুলো, কারণ এই পর্যায়ের মৌলগুলা একই রকম ধর্ম প্রদর্শন করে, তাই এটাকে আমরা আদর্শ বলতে পারবো। শেষ। দেখো 5, নিচের কোনটির জারণ ক্ষমতা সবচেয়ে বেশি? জারণ ক্ষমতা বলতে বোঝায়
বিজারণ মানে তার ইলেকট্রন গ্রহণের ক্ষমতা। এখন ভাই এর ভিতরে কার ইলেকট্রন গ্রহণের ক্ষমতা বেশি? দেখো এর কিন্তু তড়িৎ-ঋণাত্মকতা বেশি ফ্লোরিনের, ফলে সে কিন্তু একটা ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। তাহলে যে যত বেশি তাড়াতাড়ি ইলেকট্রন গ্রহণ করবে তার জারণ ক্ষমতা তত বেশি। এই দেখো জারণ বলে কিন্তু এখানে সাড়ন না, তার পাশে যদি ক্ষমতা থাকে তাহলে মনে করবে তার কথা বলছে বিজারণের কথা, বিজারণ। তাহলে আমি যদি বলি বিজারণ ক্ষমতা তাহলে হবে জারণ, আমি যদি জারণ ক্ষমতা তাহলে হবে বিজারণ হিসাব করতে হবে। তাহলে এর ভিতরে ফ্লোরিন হচ্ছে সবচেয়ে বেশি বিজারণ ক্ষমতা সম্পন্ন। তাহলে আমরা ফ্লোরিন, দেন হচ্ছে ক্লোরিন, দেন হচ্ছে ব্রোমিন, দেন হচ্ছে আয়োডিন, এইগুলো হচ্ছে তোমার বিজারণ ক্ষমতার সিরিজ। এটা মনে রাখবা, তাহলে পরীক্ষায় অ্যান্সার করতে পারবা। সালমা বেগম, সালমা ভেরি গুড। সুরায়া সুলতানা সি অ্যান্সার করছো, থ্যাংক ইউ। দেখো নিচের কোন অক্সাইডটি অম্লধর্মী? কোন অক্সাইডটি বেশি অম্লধর্মী বলতে পারবা? কে বেশি বলতে পারো বলো তো? ছয়ের কি? সুরায়া সুলতানা, তোমার একটু ক্লাসটা শেয়ার দিয়ে দাও এবং মেনশন করে দাও। সালমা ছয়ের ডি, হ্যাঁ তুমি থ্যাংক ইউ, তুমি পেরেছো। সুরায়া সুলতানা জয়িতা, বলো তো এটা কি হবে অ্যান্সার? তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। তোমরা কি একা ক্লাস করে চান্স পেতে চাও না সবাই মিলে চান্স পেতে চাও? বলো, তোমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এই ক্লাসটার। আমরা সবাই মিলে একটু এমসিকিউ সলভ করার চেষ্টা করি। দেখো তাহলে আদর্শ মৌল কেন বলবো? কারণ 2 আর 3 নাম্বার পর্যায়ে যে মৌলগুলো আছে তারা সকলেই একই রকম ধর্ম প্রদর্শন করে। শেষ। কোনটি জারণ ক্ষমতা? জারণ ক্ষমতা বললে বিজারণ হিসাব করব, আর বিজারণ ক্ষমতা হিসাব করতে বললে আমাদের জারণের কথা বলবো। তার মানে বিজারণ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে ফ্লোরিন হচ্ছে ওই সকৃত সিরিজের অনুসারে। দেন 6 নম্বর দেখো কোনটি অম্লধর্মী। এখন এই যৌগের সাথে এমন কিছু বিক্রিয়া করলে অ্যাসিড তৈরি হবে। দেখি তো আমরা এই কার্বন ডাইঅক্সাইডের কথা বলি। কার্বন ডাইঅক্সাইডের সাথে যখন পানি যুক্ত হবে তখন দেখো এখানে কী ধরনের অ্যাসিড তৈরি হবে বলো তো? কী ধরনের অ্যাসিড তৈরি হবে? H2CO3 অর্থাৎ কার্বনিক অ্যাসিড তৈরি হবে। এই কার্বনিক অ্যাসিড কি অ্যাসিড বৃষ্টিতে অবদান রাখে কি রাখে না? হ্যাঁ অথবা না অ্যান্সার করো, দেখি কে পারো। অসাধারণ একটি ক্লাস, থ্যাংক ইউ। তোমরা কারা কারা ক্লাস করছো একটু কমেন্ট করো তো, তোমাদের নাম পড়ি একটু। সুলতানা মিন্নাত ক্লাস দেখছো, থ্যাংক ইউ। দেখো তাহলে আমরা এই এমসিকিউগুলো কিন্তু পেরে গেলাম এখনই। দেন আমরা নেক্সট স্লাইডে যাই। বলো তো এইখানের অ্যান্সারগুলো কে দ্রুত পারবা? লেড অক্সাইডকে দ্রবীভূত করতে নিচের কোনটি ব্যবহার করা হয়? ফাইন একটা এমসিকিউ, এমবিবিএস 16-17 সালে আসছে, দেখছো? দেখো HCl মানে তোমার সালফারিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, দেন হচ্ছে এটা একটা, এইখানে এইটার কি বলো তো? হাইড্রোক্সিলের সাথে পানি যুক্ত আছে। তাহলে এটার ভিতরে কোনটা অ্যান্সার হবে বলো তো? 7 অ্যান্সার এত। এইভাবে কমেন্ট করো দ্রুত, দেখতে চাই দেখ কারা কারা পারে। এখন থেকে আগ্রহ নিয়ে ক্লাস দেখা শুরু করো, বুঝছো? যে ক্লাস দেখবা সেটা বুঝে শুনেই করবা। দেন দেখো সাথে তার অ্যান্সার দিতে থাকো। আমি 8টা একটু পড়ে শোনাই। পর্যায় সারণীতে কোন ব্লকে অধাতুর সংখ্যা বেশি? যেটা ধাতু না সেটাই অধাতু, অর্থাৎ এইগুলো কিন্তু সমযোজী ধর্ম বিশিষ্ট যৌগ, আর যারা ধাতু তারা আয়নিক ধর্ম বিশিষ্ট। অধাতুগুলো কারা থাকে বলো তো? পর্যায় সারণীর ডানে থাকে না বামে থাকে? অধাতুগুলা বলো তো বামে থাকে, অর্থাৎ ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। আর 118টা মৌল আছে কিন্তু আমাদের পর্যায় সারণীতে, তাই না? এই পর্যায় সারণীর জনককে বলো তো? আর 118টার ভিতরে কার কয়টা মুখস্থ আছে একটু কমেন্ট করে জানাও দ্রুত, কমেন্ট করে জানাও। 118টা মৌল আছে তাই না? এর ভিতরে কয়টা তোমার মুখস্থ আছে বলো তো? আমার 118টা মৌল 25 সেকেন্ডে মাঝখানে একদম ছাড়বো, পুরোটাই মুখস্থ আছে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এরকম করতে করতে 118টাই মুখস্থ করেছিলাম যখন আমি ক্লাস 10 থেকে 11-এ উঠি তখনই। তো তোমাদের কার কয়টা মনে আছে দেখি তো, একটু কমেন্ট করো তো। কোন ব্লকে অধাতুর সংখ্যা বেশি? তাহলে দেখো তো আমরা যদি পর্যায় সারণীটা এখানে একটু আঁকানোর চেষ্টা করি, তাহলে পর্যায় সারণী যেহেতু বামে থাকে, কে বামে থাকে? কারা বামে থাকে? হচ্ছে অধাতু। তাহলে অধাতু বামে থাকে। তাহলে এইখানে দেখো তো পি ব্লক পড়ে না? দেখো তো এখানে থাকে এস ব্লক। তাহলে পি ব্লকে দেখো অধাতুর সংখ্যা সব থেকে বেশি, তাহলে বি হবে এটার অ্যান্সার। দেখছো তার কারা কারা পারছো? 58টা তোমার মুখস্থ। ইয়াসিন আল সায়েদ, সুলতান মিন্নাত, বুঝতে পেরেছি, বুঝছো? নূর ইসলাম ক্লাস দেখছো, কারা কারা ক্লাস দেখছো তো বলো একটু। সাদিয়া ইসলাম, থ্যাংক ইউ। 6D। 8-এর কী হবে বলো? 8-এর কিন্তু পি হবে। পি ব্লক মৌলে অধাতুর সংখ্যা বেশি। আর
লেড অক্সাইডকে দ্রবীভূত করতে কোন যৌগ ব্যবহার করা হয়? এটা যদি পারো তাহলে মনে করবো তুমি মেডিকেল কোশ্চেন সলভ করা তোমার খুব খুব স্ট্রং ওয়েতে আছে। তুমি যদি এটাই না পারো তুমি কিন্তু বোর্ড বই পড়েও ভিতরে পারবা না, তাই না? এখন দেখো এইটার কিন্তু অ্যান্সার হবে কোনটা? 7। কে পারবা দেখি তো? অনেকে কিন্তু এটা পারবা না। দেখো ক্লোরিনের ভর সংখ্যা 35, শেষ। ক্লোরিনের ভর সংখ্যা কত? 35। তাহলে এখানে প্রোটন এবং নিউট্রন সংখ্যা কত? দেখো ক্লোরিনকে আমরা Cl দ্বারা প্রকাশ করি। ক্লোরিন কয় নম্বর মৌল? 17 নম্বর মৌল। তাহলে যাহাই তার পারমাণবিক সংখ্যা তাহাই তার প্রোটন নাম্বার, শেষ। আর ততটুকুই তার নিউট্রন কীভাবে বের করব? তার ভর সংখ্যা থেকে আমি তার পারমাণবিক সংখ্যা বাদ দিলে আমি নিউট্রন সংখ্যা পাবো। তাহলে এই যে 17, 35 থেকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে নিউট্রন পাবো, তাই না? তাহলে 17 আর কত দাও? 35, 18। তাহলে দেখো 18টা নিউট্রন আর প্রোটন হবে 17টা, দেখছো? তাহলে এটা হবে এই অ্যান্সার। এখন বলো তো 7-এর কি অ্যান্সার হবে? এটা পারলে মনে করবো তুমি বস। বলো, এইটা পারলে মনে করবো তুমি বস। ওয়ালাইকুম আসসালাম নুরি। 8-এর বি, 8-এর বি দিচ্ছ? হ্যাঁ 8-এর বি তো পারো, কিন্তু 7 কিন্তু তুমি পারো না। কেন পারো না বলো তো? এই যে লেড অক্সাইড, এটা একটা তোমার দেখো ধাতবের ডাইঅক্সাইড। তো এই সকল যৌগগুলোকে তুমি সালফুরিক অ্যাসিড দিয়ে দ্রবীভূত করতে পারো পানির সাথে, বুঝছো? এটাকে তুমি সালফুরিক অ্যাসিড দিয়ে দ্রবীভূত করবা, এটা কিন্তু মনে রাখবা একটু। আমাদের এই স্লাইড থেকে কিন্তু যাবতীয় এমসিকিউ সলভ শেষ। এখন তোমরা কে কে শেয়ার দিছো আর কারা কারা ক্লাস করছো আমার একটু জানাই দাও। 7-এর হ্যাঁ জয়িতা তুমি পারছো, থ্যাংক ইউ। 10-এর কি বলো তো? হ্যালোজেন মৌলের সক্রিয়তার ক্রম কোনটি? সবচেয়ে বেশি সক্রিয় কোনটা বলো তো? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন কোনটা হবে বলো তো? সক্রিয়তা বেশি, মানে কে দ্রুত বিক্রিয়া প্রদান করতে পারে সেটাকে বলা হয় সক্রিয়তার সিরিজ। 11 নম্বর দেখো তো, নিম্নের কোনটি জারক নয়? জারক নয়, জারক কারা? যারা ইলেকট্রন খায় তারাই হচ্ছে জারক। জারক সন্তান বলে না, তুই জারক সন্তান, তার মানে সে সবার টাকা মেরে খায়, তার মানে সকলে তার কাছে টাকা পায়। তার মানে এখানে কে এমন আছে যার কাছে কেউ টাকা পায় না, মানে ইলেকট্রন সে খায় না? দেখো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এইখানে সে ইলেকট্রন সে গ্রহণ করে, বিভিন্ন বিক্রিয়ায় দেখবা এটা বিজারক হিসেবে আছে, তাহলে সে কি করে? ইলেকট্রন গ্রহণ করে। দেখো আয়োডিন, আয়োডিনও কিন্তু ওই যে তোমাদের 4র্থ অধ্যায় আছে ওইখানে দেখবা আয়োডিনের বিজারণ ঘটাচ্ছে। আয়োডিনের বিজারণ মানে আয়োডিন ইলেকট্রন গ্রহণ করছে। আর পারঅক্সাইড, হ্যাঁ এটা কিন্তু বিজারক। কিন্তু এই কার্বন মনোক্সাইড এ কি করে? লোকের কাছ থেকে ইলেকট্রন কোনো গ্রহণ করে না, এ নিজে আরও ইলেকট্রন দান করে, বুঝছো? তাই এ কিন্তু জারক নয়, কিন্তু এরা সবাই ইলেকট্রন গ্রহণ করে খায়। এই আয়োডিন ইলেকট্রন গ্রহণ করে, এই যে I2 2টা ইলেকট্রন গ্রহণ করে এটা 2I মাইনাসে পরিণত হয়ে যায়। তাই এটাকে আমরা জারক বলবো, এটাকে বলবো না, কারণ এ কোনো বিক্রিয়া ইলেকট্রন প্রদান করে, দান করে। জারক কারা বলো তো? জারক কারা? 10-এর সি, ইয়াসিন আল সায়েদ 10-এর সি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। ভেরি গুড। আমরা তো জানি ফ্লোরিন, দেখো আমরা যদি উপর থেকে নিচে আসি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, দেন হচ্ছে অ্যাস্টাটিন। এই সিরিজটা আমরা মনে রাখবো। এই দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। পর্যায় সারণীর কিন্তু বিভিন্ন মৌল আছে, ওইগুলোর নাম মনে রাখার টেকনিক আছে। তো এইগুলো দেখো সক্রিয়তা সিরিজের এ আগে ইলেকট্রন কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, দেন এইটা। তাহলে আমরা কিন্তু এই অধ্যায়ের এই পার্টের সকল এমসিকিউ আমরা অ্যান্সার করতে পারলাম। এখন এইটার বলো। আচ্ছা এখন দেখো তড়িৎ ঋণাত্মকতা কার উপর ডিপেন্ড করে? একটা ছন্দ মনে রাখবা, জারণ চাপে আহত। তাহলে জারণ কি হয়েছে দেখো? চেপে মানে চাপে আহত হয়ে গেছে। জারণ মানে মৌলের জারণ অবস্থা, চ মানে হচ্ছে নিউক্লিয়াসের চার্জ, পে মানে হচ্ছে পরমাণুর আকার, আ মানে হচ্ছে আয়নীকরণ বিভব, হ মানে হচ্ছে হাইড্রোজেনের হাইব্রিডাইজেশন মানে সংকরণ, এর মানে হচ্ছে সংকরায়ন। আর এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। বলো তো ক্লোরিন এর কত তড়িৎ ঋণাত্মকতা? বলো তো অক্সিজেনের কত তড়িৎ ঋণাত্মকতা? দেখো পিএইচ এর হচ্ছে 2.1, তার মানে ফসফরাস আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 2.1, এটা মনে রাখবা।
আর একটা জিনিস মনে রাখতে পারো, SiC, সিক, সিক মানে মনে রাখবা আড়াই, সিক মানে হচ্ছে আড়াই। তার মানে সালফার, আয়োডিন আর কার্বন এই 3 মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান আড়াই। এখন ভাইয়া এই যে CO এর ভাইয়া তড়িৎ ঋণাত্মকতার মান কত বলো তো? তার মানে কার্বন আর অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান একই। এখন বলো তো কত? পারবা? পারবা না। 11 বি। আচ্ছা বলো তো কার্বন আর অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কত? আমি কিন্তু বলে দিচ্ছি পিএইচ দিয়ে মনে রাখবা 2.1, মানে ফসফরাস আর হাইড্রোজেনের 2.1। আর সিক, SiC, সিক মানে সালফার, আয়োডিন, কার্বন এদের আড়াই। ও এখানে তোমার ইয়ে হবে না, এটা হচ্ছে কার্বন হবে না, এটা হচ্ছে তোমার অক্সিজেনের। অক্সিজেনের কত বলো তো? কমেন্ট করতে থাকো। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কত? অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কত বলো তো? শর্টকাট টেকনিকের ভিতরে এইভাবে আছে, এগুলো আমরা পরে শেখাচ্ছি। এখন আসা যাক আমরা কিভাবে পর্যায়গুলোর কি নাম আছে। আমরা জানি একটা পর্যায় সারণীর এখানে 1 2 3 4 5 6 7 7টা পর্যায় আছে। এই পর্যায়গুলোর এক একটা নাম আছে। এই 1 নম্বরে 2টা মৌল থাকে, একটা হচ্ছে হাইড্রোজেন আর এই সাইডে থাকে হিলিয়াম। তাহলে 2টা মৌল থাকছে, তাই এটাকে হলো অতি সংক্ষিপ্ত পর্যায়। শেষ পরীক্ষা আসবে 1 নম্বর পর্যায়ের নাম কি? অতি সংক্ষিপ্ত, বৃহৎ, হ্রস্ব, অতি দীর্ঘ। এখন 2 নম্বর পর্যায়ে দেখো 8টা মৌল থাকে, লিথিয়াম থেকে নিয়ন পর্যন্ত। এখন এই যে গ্রুপের মৌলগুলো আছে এগুলো দেখো, এইগুলা হচ্ছে তোমার নিষ্ক্রিয়। কেন নিষ্ক্রিয় বলো তো? কেন নিষ্ক্রিয় মৌল এরা? কারণ এদের অষ্টক পূর্ণ আছে, বুঝছো? এদের অষ্টক কি আছে? পূর্ণ আছে। আর এইগুলো কিন্তু 1 নাম্বার গ্রুপের মৌল। এখন 3 নাম্বার পর্যায়ে দেখো 8টা, অর্থাৎ 2 এবং 3 নাম্বার পর্যায়ে আছে 8টা করে মৌল, ফলে এদেরকে সংক্ষিপ্ত পর্যায়ে বলবো। দেন হচ্ছে 4 এবং 5 নাম্বারে দেখো 18টা করে আছে, তাই এদেরকে দীর্ঘ পর্যায়ে বলবো। আর 7 এবং 6 এদের দেখো অতি দীর্ঘ পর্যায়ে, কারণ 32টা করে মৌল অবস্থান করতেছে, তাই না? তাই আমরা এই নামগুলো কিন্তু পরীক্ষার জন্য আসবে। এখন কমেন্ট করো তো দুষ্টু মৌল কাকে বলা হয়? কে পারবা দেখি তো? দুষ্টু মৌল এই তো পারছে সুরা সুলতানা জয়তি। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 3.5। ভেরি গুড। বলো তো 3.5 আর কার আছে? পারবা কি এটা দেখো তো? তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও এবং ক্লাসটা কেমন লাগছে, কারা কারা ক্লাস করছো, যে 50 জন সেগুলো আমার জানাও। হ্যাঁ, যে আমরা ভাই ক্লাস করছি, আপনার ক্লাস ভালো লাগে। দেখো ক্ষার ধাতুর সংখ্যা, দেখো আমরা পড়ি জ্বলে পুড়ে সব সার খার। এই দে সার খার, সার আর খার, খার সার। দেখো সার মানে হচ্ছে 6, তাহলে ক্ষার ধাতুর মৌল 6। দেখো এইগুলা কীভাবে মনে রাখবো ভাইয়া? দেখো লি না কে রুবি শেষে ফেলেছে, লি না কে রুবি শেষে ফেলেছে, এইভাবে মনে রাখতে পারো। তার মানে আমার 1 নাম্বার গ্রুপে যারা যারা আছে তারা হচ্ছে এই লি না কে রুবি শেষে ফেলেছে। 2 নাম্বার গ্রুপে কারা ভাইয়া? 2 নাম্বার গ্রুপকে বলা হয় মৃৎক্ষার গ্রুপ। তাহলে 2 নাম্বারে কীভাবে মনে রাখবো ভাইয়া? বিরিয়ানি, মোগলা, কাবাব সরিয়ে বাটিতে রাখ। দেখো বিরিয়ানি, মোগলা, কাবাব সরিয়ে বাটিতে রাখ, তার মানে কয়টা হলো? 6টা। তাহলে দেখো এখানেও ক্ষার আছে, এখানেও ক্ষার আছে, মৌল সংখ্যা কয়টা? 6টা। কীভাবে মনে রাখবো? জ্বলে পুড়ে সব সার খার। এখন এই মৌলগুলো কীভাবে মনে রাখবো? লিনাকে রুবি শেষে ফেলেছে আর বিরিয়ানি, মোগলা, কাবাব সরিয়ে বাটিতে রাখ, এইভাবে মনে রাখতে পারো, বুঝছো? দেন দেখো চালকোজেন মানে আকরিক তৈরি করবে, কীভাবে মনে রাখবো? দেখো ও এস এসসি তে পড়ে, তাহলে চালকোজেন মৌল কীভাবে মনে রাখবো? চালকোজেন শব্দটা হচ্ছে আকরিক, তাহলে আকরিক সৃষ্টি করে কয় নম্বর গ্রুপ? কমেন্ট করো। লিনাকে রুবি শেষে ফেলেছে, হ্যাঁ পারেছো। ক্লোরিনের ভাই 3.0, হিলিয়ামকে দুষ্টু মৌল বলা হয়। ইয়াসিন আল সাইদ, থ্যাংক ইউ ভাইয়া, তোমরা পেরেছো। হ্যালোজেনের সংখ্যা, হ্যালো শব্দের অর্থ হচ্ছে লবণ, তাহলে লবণ উৎপাদনকারী গ্রুপ কোনটা বলো তো? কে পারবা? এর সংখ্যাও 4টা, দেখো এখানেও ছিল 4টা। তাহলে চালকোজেন কীভাবে মনে রাখবা বলো তো? ও এসএসসিতে পড়ে, দেখো ও এসএসসিতে পড়ে। শেষ। এবার দেখো ধাতব মৌল বা মেটাল মৌল 94টা, বাকিগুলো হচ্ছে তোমার অধাতব, দেখো 18টা, বুঝছো?
এ দেখো অপধাতু, অপধাতু 6টা। কে মনে রাখবে দেখো, বসি, বসি জেনে আজ সপ্তে, বসি জেনে আজ সপ্তে, এভাবে মনে রাখতে পারো। তেজস্ক্রিয় মৌল কোনটা? পলোনিয়াম। এটা খুব খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, অনেকের অজানা কিন্তু। সবচেয়ে মূল্যবান ধাতু কয়টা? 4টা, প্লাটিনাম, রেডন, এইগুলো হচ্ছে। আর কক্ষ তাপমাত্রায় গ্যাসীয় কারা কারা, এগুলো তো তুমি দেখলেই চিনতে পারবা, তাই না? এগুলো কিন্তু গ্যাসীয়। সবচেয়ে মূল্যবান ধাতু দেখো রেডিয়াম। দেন হচ্ছে অভিজাত ধাতু 3টা, কারণ এগুলো দিয়ে সোনা রূপা তৈরি করা হয়, তাই এটার নাম বলা হয় অভিজাত ধাতু। দেন এখান থেকে সেতু মৌল কোনটিকে বলা হয়? সেতু মৌলকে বলা হয় ওই যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এগুলো পড়েছি না, ওইগুলো হলো সেতু মৌল। আর নিষ্ক্রিয় মৌল কারা? দেখো হেনা আর করিম। দেখো হেনা, এ দেখো হেনা, হেনা আর করিম, জেনে, জেনে কি? হেনা আর করিম, জেনে রিনা, এভাবে মনে রাখতে পারো। এইবারে দেখো আমরা পরবর্তীতে যাই। এইখানে কিছু মৌল আছে দেখো, এগুলো তোমরা এক নজরে রিডিং পড়ে নিবা। ভারী ধাতুর সংখ্যা কয়টা? 3টা। অবস্থান্তর মৌল 28টা। এটা খুব একটা গুরুত্বপূর্ণ না। নিকৃষ্ট ধাতু দেখো কুফি, কুফি দিয়ে মনে রাখবা, CUFE, কুফি, নিকৃষ্ট মৌল বলা হয়। দেখো ফিকুও দিয়ে মনে রাখতে পারো। বিরল মৃত্তিকা ধাতু, মৃত্তিকা মানে মাটি, তাহলে মাটিতে বিরলভাবে পাওয়া যায় কারা? 17টা। ল্যান্থানাইড মৌলগুলা। এস ব্লকে মৌল সংখ্যা কয়টা? 14টা। মানে এই লাস্টের 4টা, এটা কিন্তু বুলেটের মতো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। হ্যাঁ, লাস্টের যে 4টা, এস ব্লকে 14টা, ডি ব্লকে 41টা, দেন হচ্ছে এ ব্লকে 27টা, এগুলো তোমার জানতেই হবে, কেন ক্ষমা নেই কিন্তু। এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এই যে তথ্যগুলো এক্সট্রা ইনফরমেশন তুমি জানতে পারছো, এটা কিন্তু মেডি রসায়ন বইতে আমাদের দেওয়া আছে। হ্যাঁ, এর মেডি রসায়ন বইটা তোমরা নিতে পারো পরীক্ষার জন্য, যারা যারা সেকেন্ড টাইম এবং মেডিকেলের প্রিপারেশন নিতে চাচ্ছ। হ্যাঁ, এখন দেখো আমরা এখান থেকে কীভাবে মৌলের পর্যায় নির্ণয় করব। আমি পর্যায়ের গ্রুপের জন্য একটা শর্টকাট টেকনিক জানি, যেটা আমার পরীক্ষার হলে হেল্প করছিল। আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার সময় একটা আসছিল যে থোরিয়ামের কত পর্যায় আর কত গ্রুপ, হ্যাঁ এরকম আসছিল। তো এটা আমি কীভাবে হিসাব করছিলাম, আমি হালিনাকে রবি শেষে ফেলেছে এইভাবে সাজায় নিতাম, দেন হচ্ছে হাতে গুনতাম, কারণ আমার 118টা মৌল মুখস্থ। দেন আমি শুরু করতাম হচ্ছে পটাশিয়াম থেকে, পটাশিয়াম থেকে গোনা শুরু করে দেখবো যে কত নাম্বার লাইনে গিয়ে পড়ে। তখন আমি ভাবতাম যে যেহেতু 8 নম্বর লাইনে আছে, তাহলে মানে 8 নম্বর গ্রুপ। আর যেহেতু পটাশিয়াম দিয়ে ওটা মিলে নাই, তাহলে এই পর্যায়ে হবে না। দেন আমি মনে করতাম হালিনাকে রুবি, এই রুবিডিয়াম থেকে পড়া শুরু করতাম, রুবিডিয়াম থেকে পড়া শুরু করে দেখতাম কত নম্বর মৌলে গ্রুপটা আছে, তত নম্বর গ্রুপ আমি মেরে দিয়েছিলাম পরীক্ষার হলে। তো এটা যারা 118টা মৌল মুখস্থ করছিলাম, ওটার একটা মার্কের জন্য আমি আজকে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছি, দেখছো? তার মানে কোনো কিছু মুখস্থ বা কোনো কিছু পড়ার কোনো অপকারিতা নেই, উপকারিতাই আছে, বুঝছো? এখন দেখো এই যে 2 নম্বরে শেষ হয়েছে, তাহলে 2 নম্বর পর্যায়। আমি যদি এই যে স্ক্যান্ডিয়ামকে ভাবি, তাহলে লাস্টে 4 আছে, তাহলে 4 নম্বর পর্যায়। আমি যদি বেরিয়ামকে ভাবি, লাস্টে 6 আছে, তাহলে 6 নম্বর পর্যায়, শেষ। এখন গ্রুপ কীভাবে নির্ণয় করব? দেখবো যদি এস যদি একা একই থাকে, তাহলে এর মাথায় যতটুকু ইলেকট্রন আছে ততটুকু নাম্বার গ্রুপ, তত নাম্বার কি হবে? গ্রুপ হবে, শেষ। আর যদি পি একাকি থাকে, মানে মানে এসপি কিন্তু একসাথে নেই, দেখো এখানে কিন্তু এসও আছে, এখানে পিও আছে কিন্তু, তাই না? কিন্তু যদি এটা কিন্তু একসাথে আছে, যদি পি আলাদা থাকে, তখন এর মাথার উপর যতটুকু ইলেকট্রন থাকবে ততটুকুই গ্রুপ। হ্যাঁ, কিন্তু এসপি যদি একসাথে থাকে, যেরকম দেখো এইখানে কিন্তু এসপি একসাথে আছে, এই যে এসপিগুলো একসাথে আছে, এসপিগুলো কিন্তু এখানে একসাথে আছে, দেখছো? তার মানে আমার এখানে গ্রুপ নির্ণয়ের জন্য এর সাথে আমার 10 যোগ করতে হবে। তার মানে এর মাথায় কতটুকু ইলেকট্রন, এর মাথায় কতটুকু ইলেকট্রন, দুইটা যোগ করে সাথে 10 যোগ করে দিব। আর ডিএস যদি কোনো জায়গায় পাও একসাথে, ডিএস, এ দেখো ডিএস কিন্তু এখানে পাচ্ছ, এখানে, তাহলে এখানে ডাইরেক্টলি এদের মাথার 2টার ইলেকট্রন যোগ করে দিবা, তত নাম্বার গ্রুপ হবে। তাহলে এই 4টা কেস। 1 নম্বর হচ্ছে এস আলাদাভাবে থাকতে পারে, পি আলাদাভাবে থাকতে পারে, আর এসপি একসাথে থাকলে মনে করবো তার সাথে 10 যোগ করে দিয়ে আমি গ্রুপ নির্ণয় করব। এখন দেখো তো এরকম কিছু হয় কিনা। বিরিয়ানি, মোগলা, কাবাব সরিয়ে বাড়িতে রাখ, ভেরি গুড। যেগুলো আমি বলছি ছন্দগুলো বইয়ের ফাঁকে লিখে নাও, তাহলে পরীক্ষায় কাজে লাগবে। হ্যাঁ, এরকম টেকনিক না পড়লে তুমি পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবে না অত সহজে, কারণ হিউজ পরিমাণ ইনফরমেশন। দেখো আমি একটু একা কীভাবে একটু হিসাব করি। দেখো এস এখানে একা একে আছে না, তাহলে এর মাথায় যতটুকু ইলেকট্রন আছে ততটুকু আমার গ্রুপ হবে। আমরা গ্রুপ নির্ণয় শিখছি, আমরা তো পর্যায় শেষ, পর্যায় সহজ, বুঝছো ভাই? দেখো এখানে এস কিন্তু একাকি আছে, তাই না? তাহলে 2 নম্বর গ্রুপ। দেখো এবার আমি একটু এসপি একসাথে আছে, দেখি তো, এই দেখো এসপি একসাথে আছে, তার মানে এর মাথায় 2 আছে ইলেকট্রন,
আর এখানে আছে 1, তাহলে এই 2 আর 1 যোগ করলে কত হয় 3, আর এই 3 এর সাথে কিন্তু 10 যোগ করতে হবে, কারণ এরা sp একসাথে আছে, দেখছো? তাহলে এইটার কিন্তু 13 হবে গ্রুপ নম্বর। এই দেখো কোনোদিন ভুল হবে না, দেখো এই মেথডটা ফলো করলে। দেখো ওই sp এখানে একসাথে আছে, ফলে এই 2 আর এই 6 যোগ করবো, কত হয় 18, ও না 8, দেন তার সাথে 10 যোগ করলে হবে 18। দেখছো এর ডিএস ভাই কোথাও আছে কি দেখেন তো, ডিএস দেখো, ডিএস দিয়ে একটা উদাহরণ দিয়ে দিই, তাহলে আমাদের এনে কাজ শেষ সব। ডিএস কোথায় আছে দেখো তো, এই দেখো ডিএস আছে এখানে, তাহলে এইখানে আছে 1, এইখানে আছে দেখো 2, তাহলে এই 1 আর 2 যোগ করলে কত হয় 3, এই 3 এর সাথে কি 10 যোগ করবো না, কারণ সত্যই বলেছিলাম আমি ডিএস যদি একসাথে থাকে তাহলে কোনো 10 যোগ হবে না, ডাইরেক্টলি এর মাথার ইলেকট্রন আর এর মাথার ইলেকট্রন যোগ করে দিলে আমার গ্রুপ নির্ণয় শেষ। এখন যদি sp একসাথে থাকে তখন এর মাথার ইলেকট্রন আর এর মাথার ইলেকট্রন যোগ করে সাথে একটা 10 যোগ করব, তাহলে আমরা গ্রুপ নাম্বার পেয়ে যাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ক্লিয়ার কিনা? সবাই একটু কমেন্ট করো তো ক্লিয়ার কিনা, বুঝতে পেরেছো? চলো আমরা একটু এমসিকিউ সলভে যাই একটু। তোমরা দ্রুত অ্যান্সার করবা এমসিকিউগুলো, হ্যাঁ এগুলো রিডিং পড়ে নিবা, আমি পড়াই দেবো সময় থাকলে। হ্যাঁ অনেক পরিমাণ পড়াশোনা এই অধ্যায়ের, তার ভিতরে আমরা একটু এমসিকিউগুলো সলভ করি। এমসিকিউগুলো কারা পারবা দেখি তো? হ্যাঁ বলো তো, ইনার ট্রানজিশন মৌল কয়টা? এটা আগেই পড়াইছে, আবার এসে দেখো। কোনটি রঙিন যৌগ গঠন করে? ক্যালসিয়াম, নিকেল, তোমার এটা কি মার্কারি, দেন এটা জিঙ্ক। বলো তো কে রঙিন যৌগ গঠন করে? যারা অবস্থান্তর যৌগ তারা রঙিন যৌগ গঠন করে। তাহলে অবস্থান্তর, অবস্থান্তর মৌলগুলা কি করে? রঙিন যৌগ গঠন করে। তাহলে অবস্থান্তর মৌলগুলার কাজ কি? এরা হচ্ছে রঙিন যৌগ গঠন করে। 1 নাম্বার, এরা হচ্ছে প্রভাবক রূপে কাজ করতে পারে। প্রভাবক, তোমরা কমেন্ট করতে থাকো কি কি কাজ করে। আর কোনটার অ্যান্সার কি হবে বলো? 14 কত হবে? পর্যায়সারণীতে ডি ব্লকের মৌল সংখ্যা কয়টা? একটু আগে পড়াইছি, বলো তো। নিকেল, একজন বলছো নিকেল, ইয়াসিন আল সাইদ। হ্যাঁ কেন নিকেল বলো তো? তাহলে একটা দেখো রঙিন যৌগ গঠন করতে পারে, প্রভাবক রূপে কাজ করতে পারে, এবং এরা চৌম্বক ধর্ম প্রদর্শন করতে পারে। চৌম্বকীয় ধর্ম প্রদর্শন করতে পারে, চৌম্বকীয় ধর্ম প্রদর্শন করতে পারে। এই 3টা মেইন গুরুত্বপূর্ণ পয়েন্ট। হ্যাঁ তাহলে দেখো কোনটি রঙিন যৌগ গঠন করে? যারা অবস্থান্তর মৌল। এখন ভাই ক্যালসিয়াম না, ভাই ক্যালসিয়াম তো, এদের অবস্থান্তর মৌলের সংজ্ঞা কি? এদের ডি অরবিটাল থাকা লাগবে। ভাই ক্যালসিয়ামের কোনো ডি অরবিটালই পাবা না, দেখবা ইলেকট্রন বিন্যাস করে দেখো। তাহলে যেহেতু এদের ডি নাই তাহলে বাদ, এদের ডি আছে তাহলে এটা একটু রেখে দিই। এরও ডি আছে কিন্তু এটার ওই যে লাস্টে 1 থেকে 9 পর্যন্ত ইলেকট্রন থাকবে ডি এর মাথায়, এর পূর্ণ আছে। জিঙ্কেরও কি আছে? জিঙ্কেরও কিন্তু পূর্ণ আছে বা নাই এরকম, কিন্তু নিকেলটা একদম খাঁটি অবস্থান্তর মৌল, কারণ এর ইলেকট্রন বিন্যাসে দেখবা 1 থেকে 9টার ভিতরে ইলেকট্রন, ওই 2টা ইলেকট্রন ত্যাগ করে দিয়েও দেখবা যে 1 থেকে 9এর ভিতরে ইলেকট্রন সংখ্যা আসে, তাই এটার রঙিন যৌগ গঠন করবে নিকেল। এখন ক্লিয়ার, বুঝছো? জয়িতা, মেঘবালিকা, ওয়ালাইকুম আসসালাম। তোমার ভালো নাম কি? মেঘবালিকা। দেন হচ্ছে ফাহমিদা ইসলাম, বি কোনটার বি? হ্যাঁ নিকেলের, যেহেতু বি তাহলে বুঝতে পেরেছি। 14 নাম্বার কে পারবা দেখি তো? 14 নাম্বার অ্যান্সার করো। ইনার ট্রানজিশন মৌল কয়টা? 28টা। শেষ। পর্যায়সারণীতে ডি ব্লকের মৌল সংখ্যা কয়টা? ডি, এটা পারবা তো ইজিলি, যেহেতু ডি বলছে তাহলে 41টা হবে। দেখো এস কয়টা, পি কয়টা, ডি কয়টা, রেপ কয়টা, মনে রাখবা। এফ হচ্ছে কয়টা? 27টা। ডি কয়টা? 41টা। পি কয়টা? 36টা। আর এস কয়টা? এস হচ্ছে 14টা। এই যে এই কয়টা মনে রাখবা। হ্যাঁ 14B, হ্যাঁ পারছো, সবাই পারছো। 14B হয় কি করে? 43টা হয় ডি মৌল, ডি হচ্ছে 41টা হয়ে যায়। শ্রেয়া, জয়িতা দেখো তো আমার ভুল হচ্ছে কিনা তোমার। 41টা হবে না? অ্যাক্টিনাইড মৌল কোনটি বলো তো? অ্যাক্টিনাইড মৌল কয়টা? 15টা কিন্তু অ্যাক্টিনাইড মৌল। এখন তার ভিতরে এদের ভিতরে কোনটি? এই যে থোরিয়াম দেখতে পাচ্ছ, এ কিন্তু অ্যাক্টিনাইড মৌল। থোরিয়াম 15 বি, 14 সি। আচ্ছা ঠিক আছে।
16 নম্বর দেখো তো পারো কিনা, ল্যান্থেনাইট সিরিজের মৌল কোনটি? পারবা না এটা। 17 নম্বর দেখো, নিচের কোন মৌলটি রঙিন যৌগ গঠন করে? ভাই রঙিন যৌগ কারা গঠন করবে? যাদের ডি অরবিটালের 1 থেকে 9 পর্যন্ত ইলেকট্রন বিদ্যমান সুস্থিত ইলেকট্রন বিন্যাসে, বুঝছো? এখন এর ভিতরে দেখো কোবাল্ট, ফেরাস, অ্যালুমিনিয়াম, কপার, এদের ভিতরে কিন্তু এখানে করে না বলছে, সরি এখানে করে না বলছে, দেখছো? তার মানে দেখো কোবাল্ট কিন্তু করবে, এর ইলেকট্রন বিন্যাস করে দেখো এই 3D এর মাথায় 1 থেকে 9টা ইলেকট্রন বিদ্যমান থাকবে। কোবাল্ট কত? কোবাল্ট হচ্ছে 3+, মানে 3টা ইলেকট্রন ত্যাগ করেও ওর ডি অরবিটালের মাথায় ইলেকট্রন সংখ্যা 1 থেকে 9 এর ভিতরে অবস্থান করবে। এফেরও করবে, কারণ এটাও কি মৌল? এটাও অবস্থান্তর মৌল। অ্যালুমিনিয়াম কিন্তু অবস্থান্তর মৌল নয়, কারণ এর 13 নম্বরের ওই প্রথম দিকে। কপারও কিন্তু 29, দেখো এর 29, 26 আর এর কোবাল্ট 27, 29, 26, 27 ভাই এরা তো পাশাপাশি আছে, তার মানে এরাই অবস্থান্তর, কিন্তু এই অ্যালুমিনিয়াম একাই 13 নম্বর ও বাদ। ল্যান্থেনাইট সিরিজের মৌল কোনটি বলো তো? কে পারবা? পারা তো উচিত। 16 কি করে হয়? 16 4 17C, হ্যাঁ ওটা হয়েছে। 16 বলো দ্রুত দ্রুত, 16 বলো। 16 কে পারবা? দেখি তো 16 কেউ পারো না? এতজন ক্লাস দেখতেছো, কি সর্বনাশ। 16 4 হবে জ্ঞান। সিজিয়াম কি? ল্যান্থেনাইট সিরিজ, ল্যান্থেনাইট ওটা অ্যাক্টিনাইট মেবি, সিজিয়াম হবে না। 16A হয়। নিকেল ল্যান্থেনাইট কি করে হয়? এটা নিকেল তো প্রথম দিকে, নিকেল কপার এই যে এদের সাথে তো এরা অবস্থান করে, এদের সাথে। সিজিয়াম হবে না এটা? দেখো তো তোমাদের বইতে এটা আছে, দেখো সিজিয়াম, দেখো অ্যাক্টিনাইট সিরিজের মৌলের ছকটা খুঁজে দেখো, সিজিয়াম হবে 16D। সিজিয়াম, ও মুখে বলছে সিজিয়াম, এটা হচ্ছে সেলেনিয়াম মেবি। দেখো তো এটার কোনটার অ্যান্সার হবে? 16, বই খুলে দেখো তো। আল্লাহ, বৈদ্যুতিক বাতির ফিল্মে কোন ধাতু ব্যবহার করা হয়? এইটা যদি না পারো একদম এটা শোনো, তোমাদের একটা উপদেশ দিই, যারা মেডিকেলে পড়তে চাও ভালো করে, তারা ম্যাট কোশ্চেন সব বিগত সাল যতগুলো আছে সব, সাথে DAT মানে ডেন্টাল অ্যাডমিশন টেস্ট, সাথে তুমি কি পড়বা? সাথে হচ্ছে ডিইউ সহ সকল ভার্সিটি, মানে কোনো প্রশ্ন ব্যাংক বাদ দিবা না এই পর্যন্ত। এটা জিকের ক্ষেত্রে প্রযোজ্য, মানে সব সাবজেক্টের ক্ষেত্রে প্রযোজ্য। বিগত সালের কোশ্চেন সাথে বিভিন্ন এই জিকে ইংলিশের ক্ষেত্রে ওই যে তোমার বিভিন্ন পরীক্ষা আছে না, সরকারি নিয়োগ পরীক্ষা, সহকারী নিয়োগ পরীক্ষায়, স্কুলের পরীক্ষা, সব পড়বা জিকে আর ইংলিশের ক্ষেত্রে। আর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রে বিগত সালের কোশ্চেন, ভার্সিটির কোশ্চেন, অনুশীলনী, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অনুশীলনী। এখান থেকে যে কত কমন আসে তুমি নিজেই জানো না। অনুশীলন একদম আলিম স্যার, হাজারিনাক স্যার, সব স্যারের বইয়ের অনুশীলন পড়তে হবে। হ্যাঁ, অনুশীলন বানান ভুল গেছে। আচ্ছা বলো, বৈদ্যুতিক বাতির ফিল্মে, মানে বৈদ্যুতিক বাতি জ্বালতে গেলে, হ্যাঁ এই যে এখানে টাংস্টেন ব্যবহার করা হয়, আমি উত্তর তো বলে দিলাম। এখন বলো টাংস্টেনের সংকেত কোনটি বলো? ভাই সি হবে ভাই মেবি। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। CS তো ভাই 1 নম্বর গ্রুপের মূল। ও হ্যাঁ, হালিনাকে রেবু শেষে ফেলেছে, ঠিক আছে আমার ভুল, তোমরা সঠিক। সিজিএম গ্রুপ 1, ঠিক আছে ভাই। আজকে সব গোলমাল হয়ে যাচ্ছে। আচ্ছা সমস্যা নেই, পারবা, আস্তে আস্তে পারবা। ভুল করতে করতে মানুষ শিখে। এইগুলা বেশি বেশি প্র্যাকটিস করবা, হ্যাঁ। আর সাথে সহায়ক হিসাবে তোমরা মেডি রসায়নটা নিতে পারো, হ্যাঁ, ভালো উপকার আসবে তোমাদের পরীক্ষার জন্য, অনেক ইনফরমেশন পাবা। দেখো এখানে কিন্তু ওই চট্টগ্রাম ইউনিভার্সিটি সহ রাজশাহী ইউনিভার্সিটির এমসিকিউগুলো সলভ করাই লাগবে, কারণ এখান থেকে অনেকগুলো কমন এসে যায়। মেডিকেলের কেন জানি কোশ্চেনগুলো সব হুবহু তুলে দেয়, শুধু বায়োলজিটা বাদে, বাকিগুলো দেখো সব জায়গায় পাবা। কেমিস্ট্রির কোশ্চেন কমন আসে 20টার ভিতরে, 25টার ভিতরে মনে হয় 19টা কমন আসে। ফিজিক্সের ক্ষেত্রে তোমার 20টার ভিতরে 19টাই চলে আসে বা 20টাই চলে আসে। কোনটি প্যারাম্যাগনেটিক নয়? প্যারাম্যাগনেটিক নয় কোনটি বলো তো? প্যারাম্যাগনেটিক মানে চৌম্বককে তারা আকর্ষণ করে যারা, তাহলে যারা আকর্ষণ করে না, দেখো তো আমি ওখানে লিখছিলাম চৌম্বকীয় ধর্ম প্রদর্শন করে, তাহলে প্যারাম্যাগনেটিক নয় কোনটা বলো তো এর ভিতরে? একটু কঠিন লাগছে, দেখো এগুলো সব রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন।
দেন বৈদ্যুতিক বাতির ফিল্মে টাংস্টেনকে আমরা ডাব্লু দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, টাংস্টেনকে আমরা ডাব্লু দ্বারা প্রকাশ করি। তাহলে 18 কত হবে বলো? 18 হবে এ, টাংস্টেন ডাব্লু হবে। পারো নাই? কোনটি প্যারাম্যাগনেটিক নয়, তার মানে কোনটি আকর্ষণ করে না। এখন দেখো, যার মুক্ত জোড় ইলেকট্রনের ক্ষেত্রে এখানে হিসাব করবা কি জানো? যার লাস্ট কক্ষপথে বিজোড় সংখ্যক ইলেকট্রন থাকবে, বিজোড় সংখ্যক ইলেকট্রন থাকলে, ধরো আমি এখানে একটা তোমার পি অরবিটালে চিত্র আঁকাই। পি অরবিটালে 3টা ঘর হয় না, কারণ 3টা অরবিটাল থাকে পির জন্য, প্রত্যেক ঘরে 2টা করে ইলেকট্রন বসে। তাহলে সর্বাধিক পরিমাণ যদি বিজোড় অবস্থায় অবস্থান করে, তাহলে সে চৌম্বকীয় ধর্ম প্রদর্শন করে, চৌম্বকীয় ধর্ম অবস্থান দেবে। তাহলে এদের ভিতরে ইলেকট্রন বিন্যাস করে দেখবা যে কার বিজোড় সংখ্যক সবচেয়ে বেশি ইলেকট্রন আছে, সে প্যারাম্যাগনেটিক। কিন্তু প্রশ্নে বলেছে নয়, তার মানে এখানে সর্বাধিক সংখ্যক জোড় অবস্থায় অবস্থান করবে। দেখবা এখানে যার বেশি বেশি দেখবা এরকম জোড় করে ইলেকট্রন অবস্থান করতেছে, সে চৌম্বকীয় না, অর্থাৎ প্যারাম্যাগনেটিক না। শেষ, কাহিনী শেষ। 19 নম্বর গোলমাল হয়ে যাচ্ছে মনে হচ্ছে। 19 নম্বর কোনটা? আচ্ছা বাদ দাও, ওটা দেখে নিও। প্যারাম্যাগনেটিক উদাহরণ একটা ছন্দ দিয়ে মনে রাখবা। ডায়াচম্বকের ক্ষেত্রে, তোমার প্যারাচম্বকের ক্ষেত্রে এগুলো পড়বা। পর্যায় সারণীর একই স্থানের ক্ষেত্রে কোনটি বাড়বে, কোনটি কমবে, ইলেকট্রন আসক্তি কোনটি? তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 1 মোল ইলেকট্রন ঢোকাবা, আর ইলেকট্রন আসক্ত আয়নীকরণ বিভব হচ্ছে 1 মোল ইলেকট্রন সরাই দিবা। পারমাণবিক সংখ্যা তো তুমি জানোই, তার প্রোটন নাম্বার। পারমাণবিক ভর সংখ্যা তার নিউট্রন প্লাস প্রোটন নাম্বার। নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের উপর ডিপেন্ড করবে, অধাতব ধর্মের উপর ডিপেন্ড করবে। গঠন তাপের ক্ষেত্রে দেখো, তাপ, কোনো কিছু গড়তে গেলে শক্তি কিন্তু প্রদান করতে হয়, আর কোনো কিছু ভাঙতে গেলে দেখবে শক্তি বের হবে। শেষ, এখান থেকে আর পড়ার দরকার নেই। আচ্ছা, এখানে অ্যান্সার করো তো, 20 কি হবে? কোনটির আকার সবচেয়ে ছোট? কে পারবা দেখি তো। এই কোশ্চেনটা দেখো MBBS 2021 সালে আসছে। দেখো 2021 সালে আসছে ভাই। এটা যদি না পারো তাহলে খবর শেষ করে দেবো। 20 নম্বরের সব অপশান নাই কিনা আমি জানি না। 20 নম্বর ভুল হবে কেন? 20 নম্বর ভুল হবে না। কোনটির আকার সবচেয়ে ছোট, এটা অ্যান্সার করে দ্রুত। কোনটির গলনাঙ্ক সবচাইতে কম? যার সমযোজী ধর্ম বেশি, যার সমযোজী ধর্ম বেশি, সে তাড়াতাড়ি গলে যাবে। যার আয়নিক ধর্ম বেশি তাকে গলানো যাবে না। যেমন আয়নিক বিশিষ্ট যৌগ দেখো, সোডিয়াম ক্লোরাইড, এ দ্রুত গলবে না। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত বলো তো? 1450। আর এদের ভিতরে সবচেয়ে সমযোজী কারা? দেখো এদের ভিতরে সবাই কমন আছে, সিলভার কমন আছে দেখো সবার ভিতরে। তাহলে দেখো এইটাকে বলা হয় ক্যাটায়ন, এটাকে বলা হয় ক্যাটায়ন। আর পাশে যিনি বসে আছেন ইনি বলা হয় অ্যানায়ন। পাশে যিনি বসে আছেন এটাকে বলে অ্যানায়ন। তাহলে সবার ক্যাটায়ন সেম। তাহলে ভাইয়া সমযোজী বৈশিষ্ট্যটা আমরা কোন নীতি থেকে জানতে পারি বলো তো? ফাজানের নীতি। তাহলে বিজ্ঞানী পরীক্ষা যদি আসে নিচের কোন বিজ্ঞানী সমযোজী যৌগের বৈশিষ্ট্য প্রকাশের জন্য নীতি দান করেন? উত্তর হবে ফাজান। বিজ্ঞানী ফাজান এটা আবিষ্কার করে। তাহলে দেখো ক্যাটায়ন সবার সেম। এর ভিতরে যার অ্যানায়নটা বড় হবে, তাহলে ক্যাটামামা ছোট হলে অ্যানামামা বড়। এইরকম যদি সত্য কেউ ফলো করে তাহলে মনে করবো তার সমযোজী ধর্ম বেশি। দেখো এখানে কার অ্যানায়ন সবথেকে বড়? অ্যানায়ন মানে F, Br, I আর Cl। তাহলে আমি একটু দেখি তো ভাইয়া। আমরা জানি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এইরকম আমরা ছক পড়েছি না? দেখো তো পড়েছি কিনা। এখন এদের ভিতরে আকার নিচে গেলে বাড়ে না, তার মানে অ্যানায়নের আকার বাড়ছে, অ্যানায়নের আকার বাড়ছে। আর আমি তোমার ছন্দে বলে দিছিলাম যে ক্যাটামামা ছোট হবে, মানে ক্যাটামামা যত ছোট হবে ক্যাটায়ন যত ছোট হবে অ্যানায়ন তত বড় হবে। তাহলে তার সমযোজী ধর্ম ধর্ম বেশি হবে। দেখছো? তাহলে দেখো এখানে ক্যাটায়ন সবার সেম, কিন্তু অ্যানায়ন দেখো আয়োডিনের আকার বড়। ফলে যার আকার বড় হয় সে কিন্তু তত দ্রুত গলবে। এই এসি রুমে যার যত মোটা সে তত ঘামবে, তাই না? তাহলে এটা দিয়েও মনে রাখতে পারো যে প্রথম জন ছোট হয় পরের জন বড় হয়
যদি এরকম সত্য ফলো করে, তার সমযোজী ধর্ম তত বেশি এবং তার অধাতব ধর্ম তত বেশি, সে তত তাড়াতাড়ি গলে যাবে, তার স্ফুরণাঙ্কও কম হবে, তার গলনাঙ্ক কম হবে, সব কম। তার মানে এদের ভিতরে ফ্যাট কে? ওই আয়োডিন, এবং ক্যাটায়ন সবার কি সেম, তাই এইটা হচ্ছে গলনাঙ্ক সবার কমে যাবে, মানে তাড়াতাড়ি তত গলে যাবে। কোনটির আকার সবচেয়ে ছোট? এটা পারছো? দেখো তো ভাই, 20 এ ফাজান, হ্যাঁ পারছো। 20 এ হবে কি করে? 20 এ হয়, হ্যাঁ 20 এ 20 এ হয়, হ্যাঁ 20 এ। বুঝতে পেরেছো? মানে তোমাদের কনফিউশন করে দিলাম। কোন আয়নটির আকার, ফাহমিদা, হ্যাঁ আমার স্টুডেন্ট। আচ্ছা, নিচের কোন আয়নটির আকার সবচেয়ে ছোট? বেরিলিয়াম। কারণ এই বেরিলিয়াম হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, মানে 2 নম্বরে। এই না, বেরিলিয়াম হবে কেন? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। বেরিলিয়াম কয় নম্বরে পর্যায়ে? 2 নম্বর পর্যায়ে না? তাহলে এটা কি, বেরিলিয়ামকে প্রকাশ করতে গেলে আমরা 1s2 2s2 এই দিয়ে প্রকাশ করব না? আর এই সোডিয়ামের ক্ষেত্রে আমরা কী করবো দেখো তো, 1s2 2s2 2p6, তাই না? 2p6, তাহলে এই 8 আর 2 10 আর 3s আসবে এখানে, তাহলে ঠিক আছে বেরিলিয়ামই হবে। ঠিক আছে, কারণ এর দেখো 3-এ চলে যাচ্ছে, মানে 3 নাম্বার কি হচ্ছে, 3 নাম্বার পর্যায়ে চলে যাচ্ছে, কিন্তু এখানে দেখো 2 নাম্বার পর্যায়ে আমরা এটাকে থামাইতে পারছি। তার মানে এর আকার হবে এরকম, ওর আকার হবে এরকম বড়, 3-এ যেহেতু যাচ্ছে, তাহলে এখানে বেরিলিয়াম হবে। ঠিক আছে, নিচের কোনটির গলনাঙ্ক? এটা পারিছি। 22 কি হবে দেখো তো, কোন আয়নের আকার সবচেয়ে ছোট? হ্যাঁ এইটা যে পারবে মনে করবো সে ভালো ব্রেনিয়ান। বলো কোনটির আকার সবচেয়ে ছোট? এইটা পারবা? কোন আয়নের আকার সবচেয়ে ছোট পারবা কি? ভাইয়া 22D সুরাজ হইতা বলছে 22D। আকার কার ছোট হবে? বাইরের কক্ষপথের ইলেকট্রনগুলা টেনে তাকে ছোট করতে চাইবে, তাই না? যদি আমি এখানে একটা পরমাণুর আকার আঁকাই, তাহলে এখানে দেখো 5টা পজিটিভ চার্জ আছে, হ্যাঁ মনে করো বোরন। তার মানে এর পাশে যে কয়টা ইলেকট্রন যদি থাকে, তাহলে সেটা কিন্তু একে টেনে আকর্ষণ করবে, তাই না? এই টানার কারণে এটা কিন্তু আকারটা ছোট হয়ে আসবে, তাই না? আমি এটা বুঝতে চাচ্ছি যে লাস্ট কক্ষপথের কার কয়টা ইলেকট্রন। দেখো এর কিন্তু প্রোটন, অর্থাৎ মাঝখানের জন কয়জন, যেহেতু অক্সিজেন 8 এবং তার 2টা ইলেকট্রন সে গেইন করছে, তার মানে 2টা ইলেকট্রন গেইন করছে। গেইন করা মানে কি, তার 10টা ইলেকট্রন আছে, তাহলে 8টা নিউক্লিয়াস, 8টা প্রোটন, 10টা ইলেকট্রনকে যে জোরে টানবে। এখানে দেখো 11টা নিউক্লিয়াস তোমার এখানে 10টা ইলেকট্রনকে টানবে, তাই না? এদের ভিতরে কার বেশি টানার ক্ষমতা আছে, এটার না ওটার? এটার ক্ষেত্রে তুমি গুণ করতে পারো, দেখো 8 10কে 80, আর এটা কিন্তু 110 হবে না। তার মানে এর কিন্তু টানার ক্ষমতা বেশি, মানে একে আকর্ষণ করবে। 11 জন 10 জনের মারামারি হলে সেটা বেশি ছোট হয়ে যাবে না? মানে এটাকে কিন্তু টানবে, কারণ এ পজিটিভ চার্জ, এ নেগেটিভ চার্জ, তাই না? এ দেখো ফ্লোরিনের ক্ষেত্রে কি, ফ্লোরিন কয় নাম্বার? 7 নাম্বার, তাহলে 7 জন 8টা ইলেকট্রনকে টানছে, কারণ এই মাইনাস মানে সে একটা ইলেকট্রন গেইন করেছে, 7টা থেকে 8টায় পরিণত হয়েছে। তাহলে দেখো 6 এই 7 8 56, তাহলে এখানে শক্তি কত? 56 বলে সে টানবে, কারণ পজিটিভ নেগেটিভ শেষ। নাইট্রোজেন কত? 7, নাইট্রোজেনের 7, নাইট্রোজেন ফ্লোরিন 9, সরি এটা 9 হবে, হ্যাঁ ফ্লোরিন 9, তাহলে 8 9 72, তাহলে 72 বলে টানবে। আর এই নাইট্রোজেনের কিন্তু 7 আর 3টা ইলেকট্রন গেইন করছে, মানে তার সাথে দেখো তাহলে ইলেকট্রন ছিল 7টা, তাহলে 10টা হবে ইলেকট্রন, তাহলে 7 10 কে 70। তাহলে দেখো তো কার টানার ক্ষমতা বেশি? আমি গুণ করেছি কেন বলো তো, একটা পজিটিভ একটা নেগেটিভ। দেখো 3টা ইলেকট্রন মাইনাস মানে তার 7টা ছিল, 3টা এসে আগমন হয়েছে তার গায়ে, তাহলে 7 আর 3 10, এই 10 লিখলাম। তার নিউক্লিয়াসের ভিতরে কয়টা প্রোটন আছে? 7টা, তাহলে 7 10 কে 70 বলে টানবে ওকে, তাহলে সে, আর এটা হচ্ছে 72 বলে টানবে, এটা হচ্ছে 110 বলে টানবে, আর এটা হচ্ছে দেখো 80 বলে টানবে। এটা অভিনব কায়দা, বুঝছো? মানে কিভাবে তুমি যার আকার ছোট কিভাবে বের করবা, আমি এইভাবে পরীক্ষায় অ্যান্সার করতাম, কোনোদিন ভুল যাবে না। দেখো তাহলে এর টানার ক্ষমতা কার বেশি বলো তো? 22-এর। শিওরলি বলো, এটাকে বুঝতে পেরেছো? 22B বললাম, ও তাই 22B বলছো, তাহলে তো ভালো। দেখো এর টানার ক্ষমতা কিন্তু বেশি, দেখছো? কারণ 110 বলে টানছে। এখন ভাই এটা কি এইভাবে মনে রাখতে হয়? না, দেখবা যার হচ্ছে পজিটিভ
তার আকার ছোট হয়ে যায় সব সময়। হ্যাঁ, পজিটিভ হইলে তো মনে করবে সেটার অ্যান্সার হবে। বলো তো যদি আমি এখানে ম্যাগনেসিয়াম 2+ দিতাম তাহলে কি এটা ছোট হইতো? এ কিন্তু ছোট হইতো। কেন? কারণ এর 12টা প্রোটন, ওর দেখো 2টা ইলেকট্রন ত্যাগ করেছে, তার মানে 10টা, মানে তার কিন্তু 10টা ইলেকট্রন বর্তমানে আছে। তাহলে দেখো 120 হবে এটা টান। তার মানে পজিটিভ যত চার্জ সংখ্যা বাড়বে সে তত ছোট হয়ে যাবে। যদি অ্যালুমিনিয়াম 3+ হইতো তাহলে তার আকার সব থেকে ছোট হইতো, কারণ 13টা ইলেকট্রন 13টা প্রোটন 10টা ইলেকট্রনকে টানছে, তাহলে ওখানে 130 বল ক্রিয়েট হবে বা তৈরি হবে। বুঝতে কি পেরেছো? বুঝতে পারলে অনেক ভালো। এটা একটা নতুন থিওরি বানাইলাম, দেখো দাদা ক্লাস দেখতেছো, বুঝতে পারতেছো ক্লাস? বলো। দেবেন্দ্রনাথ ঠাকুর, এক একটা নাম মানে রিলেট করতে পারতেন। একটা মেঘবালিকা, একটা হচ্ছে নাম দেবেন্দ্রনাথ। ব্যাসার্ধর ক্ষেত্রে কোনটি ছোট বলো তো? একটু আগে পড়ালাম কিন্তু এটা। ব্যাসার্ধের ক্ষেত্রে কোনটি বড় হবে? যার নেগেটিভ চার্জ বেশি, তাই না? তার ভিতরে কার নেগেটিভ আছে? এর নেগেটিভ চার্জ আছে, নেগেটিভ চার্জ আছে 3 করে। তার মানে ভাই এইটা হবে না অ্যান্সার, ওইটা হবে। নেগেটিভ চার্জ থাকলে তার আকার বড় হয়, এটা মনে রাখবে সবসময়। কারণ সেই ইলেকট্রন ভাই কি করছে, যারা আমি বলেছি যত পজিটিভ হবে তত তার আকার ছোট, একটু আগে বলেছি না? তাহলে নেগেটিভ হলে তার বড় হবে, তার মানে এই দুটোতে একটা অ্যান্সার হবে। এ দেখো এখানে পজিটিভ, এখানে দেখো নেগেটিভ, তার মানে এইটা কিন্তু অ্যান্সার। শেষ। পজিটিভ তারা ছোট, নেগেটিভ তারা বড়। এখন দেখো এটা ঠিক আছে কিনা? 23B, হ্যাঁ পারছো দেবেন্দ্রনাথ ঠাকুর, থ্যাংক ইউ। আল্লাহ, দেখো নিচের কোনটি সবচেয়ে ছোট আয়ন তৈরি করবে ভাই? পজিটিভ নেগেটিভ বলো। সবচেয়ে ছোট আয়ন তৈরি করবে ক্যালসিয়াম। শেষ। এইগুলো দেখো ইলেকট্রন আসক্তি কাকে বলে? আসক্তি মানে ইলেকট্রনের প্রতি তার ভালোবাসা। ইলেকট্রন আসক্তি দেখো কোনো পরমাণুর বহিঃস্তর থেকে একমুখ ইলেকট্রন তুমি যুক্ত করে দিবা। ভালোবাসা মানে কি তুমি ছাড়াই নিয়ে চলে যাবা? না, শেষ। তাকে যুক্ত করতে হবে। এই মানগুলো কার উপর ডিপেন্ড করে দেখো? ইলেকট্রনের ঘনত্বের উপর ডিপেন্ড করে এবং আকার বৃদ্ধিতের উপরে ডিপেন্ড করে। এবং 16 নম্বর গ্রুপের মৌলগুলো দেখো এসসি তে পড়ে ও, এসএসসিতে পড়ে ও। এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 16 নম্বর গ্রুপের যে আসক্তির ক্রমটা, এসসি তে পড়ে ও, এটার আকার এভাবে হবে। হ্যাঁ, ইলেকট্রন আসক্তিটা চার্জের উপর ডিপেন্ড করে নিউক্লিয়াসের, আর উপশক্তি স্তরের শেল্ডিং ইফেক্ট, এটা মনে রাখবা। মানে তাকে কে তত মানে প্রেম করার ক্ষেত্রে বলো তো, তার যত গার্ড থাকবে সে তাকে প্রপোজ করতে পারবে না। বাসায় যত গার্ড থাকবে তত তার প্রেম সংগঠিত হবে না বা আসক্তি থাকবে না। শেষ। শেল্ডিং মানে তার আবরণ বা আচ্ছাদন। আচ্ছা, আর কিছু এমসিকিউ চেষ্টা করি, দেখি বলো তো এটা কি হবে অ্যান্সার? 25। অনেক হিউজ পরিমাণ স্লাইড তো। দেখো কয় ঘন্টা ক্লাস হলো দেখো তো। পরমাণু থেকে ধনাত্মক আয়নে পরিণত, তাহলে পরমাণু থেকে ধনাত্মক আয়ন পরিণত করবো, মানে একটা পরমাণু ছিল তার মাথায় পজিটিভ হবে, মানে সে একটা ইলেকট্রন কি করেছে বলো তো? দান করে দিছে বা ত্যাগ করে দিছে। তাহলে ইলেকট্রন ছাড়ন হইতে গেলে যে শক্তির প্রয়োজন হয় তাকে কি বলা হয়? ইলেকট্রন ভালোবাসা। ভাই ইলেকট্রন ভালোবাসা হলে তো সে টানবে ইলেকট্রন নিজের কাছে। আসক্তি মানে ভালোবাসা না, অ্যাডিক্টেড। আয়নীকরণ শক্তি, তার মানে আয়নীকরণ মানে সে একটা আয়নাইজেশন করতে হবে। সেই ইলেকট্রনটা ত্যাগ করেই তো পজিটিভ আয়ন হয়েছে, তাহলে ওইটাই অ্যান্সার হবে। আয়নিক পটেনশিয়াল না, এখানে কোনো বিভবের কথা কোনো হবে না। তড়িৎ ঋণাত্মকতা না, তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে একমূল ইলেকট্রন প্রবেশ করাইতে গেলে ওখানে দেখো ধনাত্মক আয়নে পরিণত করতে হবে। তার মানে ধনাত্মক আয়ন কখন হয়? যখন কোনো মৌল একটা ইলেকট্রন ছেড়ে দেয়। তাহলে এখানে বি অ্যান্সার হবে। 25B, 25B পারছো ইয়াসিন আল সায়েদ, দেবেন্দ্রনাথ পারছো। 26 নম্বর দেখো তো, কোনটি আয়নীকরণ শক্তির মান সর্বনিম্ন? আয়নীকরণ শক্তির মান কার বেশি বলো? যার আকার ছোট তার মন তো ছোট, তো মন ছোট হলে সেকে লোকের টাকা দেবে? দেবে না। শেষ। তাহলে এখানে আকার ছোট কার সেটা দেখতে হবে। আয়নীকরণ শক্তির মান সর্বনিম্ন, তার মানে সর্বনিম্ন মানে কি? তার আকার বড়, মানে তার কাছ থেকে দেখো
আয়নীকরণ শক্তি মানে তার কাছ থেকে ইলেকট্রন তুমি ধার নিবা না, তাহলে তার আকার বড় হইতে হবে না, তার মন বড় হইতে হবে না, নাহলে তুমি সর্বনিম্ন করতে পারবে না। মানে আয়নীকরণ শক্তির মান কম, মানে তার কাছ থেকে টাকা চাইতে গেলে তোমার কম রিকোয়েস্ট করতে হবে, এরকম টাইপ। তার মানে যার আকার বড় তার কিন্তু আয়নীকরণ শক্তির মান সর্বনিম্ন। যদি বলতো আয়নীকরণ শক্তির মান সর্বোচ্চ, তার মানে তার কাছ থেকে ইলেকট্রন নিতে গেলে আমার বেশি পরিমাণ কষ্ট করতে হবে, এই জিনিসটাকে এখানে বোঝাচ্ছে। আয়নীকরণ শক্তির মান কার সর্বনিম্ন? যার কাছ থেকে ইলেকট্রন নেওয়া সহজ, তার মানে যার আকার যত বড়, যার মন যত বড়, তার কাছ থেকে একটা ইলেকট্রন নেওয়া সহজ। তাহলে আকার বড় কীভাবে মনে রাখবো? দেখো আমরা 2 নম্বর গ্রুপের ক্ষেত্রে পড়ছিলাম, দেখো বিরিয়ানি, মোগলা, কাবাব সরিয়ে বাটিতে রাখ। এখানে দেখো আমরা আবার পড়েছিলাম হা, লি, না, কে, রুবি, শেষে ফেলেছে ফ্রান্সিয়াম। হ্যাঁ, তাহলে দেখো আমরা যত নিচে যাব তার মন তত বড় হবে, তাই না? তাহলে সিজিয়ামের আকার বড়, তাহলে তার আকার যত বড় হবে তার কাছ থেকে ইলেকট্রনগুলো নেওয়াও সহজ হবে, ফলে তার শক্তিটাও কম লাগলো, তাই না? তাহলে সিজিয়াম হবে অ্যান্সার। 26 বি পারছো। আচ্ছা 27 সমযোজী বন্ধনে ইলেকট্রনগুলোর জন্য নিচের কোন উপাদানটি সর্বাধিক আকর্ষণ আছে? সমযোজী বন্ধনের ক্ষেত্রে কোন জিনিসটার সর্বাধিক আকর্ষণ আছে বলো তো? এটাকে পারবা বলো দ্রুত। সমযোজী বন্ধনে কোভ্যালেন্ট বন্ধন সৃষ্টির জন্য কোন উপাদানটির জন্য সর্বাধিক আকর্ষণ আছে? সর্বাধিক আকর্ষণ করে কোনগুলো বলো তো? যেগুলো কঠিন, যে মৌলগুলো কি হবে কঠিন ধর্ম বিশিষ্ট। দেখো এখানে এই যে ব্রোমিন, এটা কিন্তু তরল, বাকিগুলো দেখো সিলিকন, জার্মানিয়াম, আর এখানে কি এস। বলো দ্রুত বলো। হ্যাঁ অনেকে অ্যান্সার দিচ্ছ, দ্রুত দাও। আচ্ছা এটাতে অ্যান্সার করতে থাকো, এটাও অ্যান্সার করো, আমি ওটার অ্যান্সার পরে দিচ্ছি। হ্যাঁ 28 নিচের কোনটির প্রোটন আসক্তি সব থেকে বেশি? প্রোটন আসক্তি বলতে তার পজিটিভকে টানার ক্ষমতা তত বেশি। প্রোটন আসক্তি মানে পজিটিভকে গ্রহণ করার ক্ষমতা কার বেশি বলো? প্রোটন আসক্তি বেশি কার বলো তো? অ্যামোনিয়ার, না ফসফরাসের, না হচ্ছে তোমার হাইড্রোজেন সালফাইড, না পানি? একটা জিনিস খেয়াল করো যে এখানে মুক্ত জোড় ইলেকট্রন শব্দ আছে, এর কিন্তু একটাই মুক্ত জোড় ইলেকট্রন, এর কিন্তু দুইটা মুক্ত জোড় ইলেকট্রন। হ্যাঁ এর হচ্ছে তোমার দুইটা তিনটা আছে, মেবি দুইটা আছে বা একটা আছে, এরও দুইটা আছে। এখন এই যে কেন্দ্রীয় মৌলটা, এটার কিন্তু ফসফরাসের ইলেকট্রন আসক্তি একটু বেশি, ফলে এই প্রোটনকে তত দ্রুত আকর্ষণ করে, ফলে এখানে এই যে ফসফোনিয়াম হবে, এখানে একটা পজিটিভ আয়ন হবে, বুঝছো? এটা হচ্ছে বি। এই দেখো CONF, এদের ভিতরে তড়িৎনতার ক্রম হিসেবে কোনটিকে সাজানো যায় বলো তো? 29 বলো, 29টা অ্যান্সার করো। 27A, 27A, 27টা চলে যায়, একটু 27টা সলভ করে দিই। হ্যাঁ কয় ঘন্টা হলো আমাদের ক্লাস দেখো তো, কয় মিনিট হলো একটু দেখো তো, ক্লাসটা কয় মিনিট হলো দেখো তো। আচ্ছা 27টা একটু দেখি। 27 অ্যান্সার, সমযোজী বন্ধনের ক্ষেত্রে ইলেকট্রনগুলোর সর্বাধিক আকর্ষণ আছে। এখানে একটা জিনিস দেখো, আঁশ সব বসে আছে সেজে, এরা একটা ছন্দ আছে দেখবে, একই গ্রুপে অবস্থান করতেছে, এরা আর এরা একই গ্রুপের, এবং এরা দেখো তোমার হচ্ছে ওই যে চতুর্যোজী অবস্থান করে না, মানে 4টা এদের যোজনই থাকে সবার। কেন? এই যে সেলেনিয়াম, জার্মানিয়াম, এরা কিন্তু ওই যে অপধাতুর ক্ষেত্রে, মানে এরা ধাতুও না অধাতুও না, মাঝখানে অবস্থান করে, ফলে এরা কিন্তু একটা সমযোজী বন্ধন তৈরি করে। এখন এই পানি, এরা কিন্তু একটু মনে করো অতটা স্ট্রং বন্ধন তৈরি করে না, কিন্তু এই যে ব্রোমিন কিন্তু তরল,
আর এরা একটু গ্যাসীয় ভাব, এরা একটু গ্যাসীয় ভাব। ব্রোমিন যেহেতু তরল, তাহলে তরলের আন্তঃনবিক তরলের থেকে তরলের কিন্তু বেশি গ্যাসীয় বস্তুর ক্ষেত্রে, গ্যাসীয় বানানটা একটু ভুল আছে। তো তরলের বন্ডিংটা বড়, মানে মানে কাছাকাছি, ফলে এখানে ব্রোমিন অ্যান্সার হবে, বুঝছো? কোভ্যালেন্ট বন্ধন কার বেশি? 28 কি বলো তো? 28টা হবে তোমার ফসফোনিয়াম। দেন হচ্ছে এটা কীভাবে মনে রাখবো বলো? এটা আমি যখন অপশানে থাকতো না, তখন এই দেখো ফ্লোরিনের কত বলো তো? 4 তড়িৎ ঋণাত্মকতার মান। আর অক্সিজেনের কত? 3.5। আর নাইট্রোজেনের কত? 3। আর কার্বনের হচ্ছে কত? SiC, সিক দিয়ে মনে রাখছিলাম, সিক দিয়ে মনে রাখবো। কার্বনের কত বলো তো? তড়িৎ ঋণাত্মকতার মান 6। সালফার, তাহলে এটারও মেবি 3। হ্যাঁ, তো দেখো এই ক্রম অনুসারে আমরা এটাকে ফোন সি দিয়ে মনে রাখতে পারি, FONC, ফোন সি, মানে ফোন চালাস, সি। ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়ে যে শক্তির প্রয়োজন হয়, তাহলে দেখো ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হবে, মানে একটা ইলেকট্রন ছিল সেটা ইলেকট্রন ত্যাগ করে নিজে পজিটিভ আয়ন ধারণ করবে। তাহলে এমন জিনিসকে আমরা কি বলি বলো তো? আয়নীকরণ শক্তি। এই যে আয়নীকরণ শক্তি, ডি হবে অ্যান্সার, 30। আচ্ছা, আর কয়টা আছে দেখি তো। কয় ঘন্টা ক্লাস হলো একটু জানাও তো? 29-এ। হ্যাঁ ঠিক আছে। দেবেন্দ্রনাথ সায়দাল, বাকিগুলো কমেন্ট করো না কেন বাকিরা? মোহাম্মদ রায়হান কবির 48 মিনিট, থ্যাংক ইউ বলার জন্য। আচ্ছা, এখানে অষ্টক সংকোচনের ক্ষেত্রে এইগুলো কীভাবে অ্যান্সার করে জানো? আমি ডিরেক্ট এইখানে দেখো সিও আছে না, 2টা মৌল, তাহলে হয় ভাই এস আর পি দেবো, যেহেতু 2টা মৌল। আর এখানে 2টা জিনিস যুক্ত আছে, বেরিলিয়াম ক্লোরাইড, তাহলে আমি এখানেও এসপি দেবো। এখানে দেখো 3টা এফ যুক্ত আছে, তাহলে আমার 3 বানাইতে গেলে কী করতে হবে? একটা এস নিতে হবে আর 2টা পি নিতে হবে, তাই না? এখানে দেখো জেনন, এইটার ক্ষেত্রে, এই জেননের ক্ষেত্রে যখন হিসাবগুলো হবে, জেননের সবসময় 8 ধরে নিবা, 8। হ্যাঁ, আর সাথে 2 জন যুক্ত আছে, তাহলে 2 যোগ করবা, করলে দেখো 10 হচ্ছে, তাই না? এই যে 10 হলো, এই 10টাকে 2 দিয়ে ভাগ দিবা অল টাইম। যদি জেনন F4 হইতো, তখন কি করতাম? এর 8 নিতাম আর এই 4 নিতাম, তাহলে 8 আর 4 12, 12 হচ্ছে 2 দিয়ে ভাগ করব, যত হয় সেই মানটা আমার SPD দিয়ে তৈরি করতে হবে। কীভাবে তৈরি করবো দেখো, তাহলে এখানে কিন্তু 5 তৈরি করতে হবে, তাই না? মানে 2 দিয়ে ভাগ করলে, তাহলে এস নেব, পি নেব 3টা, তাহলে 4টা অলরেডি শেষ, 8টা ডি নেব, শেষ। তাহলে এর হচ্ছে আমার সংকরণ হবে sp3d। আর ভাই জেনন ট্রাইফ্লোরাইড, এটার ক্ষেত্রে কি করব? জেননে নেব 8 আর ফ্লোরিন আছে 4টা, তাহলে 8 আর 4 12, 12 2 দিয়ে ভাগ করলে হবে 6। আর এই 6 বানাইতে গেলে আমার লাগবে এস, পি নেব 3টা, তাহলে হয়ে গেল 4টা, ডি নেব 2টা, শেষ, sp3d2। তাহলে আমার জেননের ক্ষেত্রে সবসময় 8 যোগ 2 ভাগ 2, 8 যোগ 2 ভাগ 2। এই SO3 3 যোগ আছে, তাহলে আমার বানাইতে গেলে আমার লাগবে sp2, শেষ। মানে আমি এটা পারি। এই যে IF5 না, তাহলে 5 বানাইতে গেলে আমার কী করণীয় লাগবে? মেরে দিবা sp3d। মানে আমি এই লাস্ট সংখ্যাগুলো দেখি আর জেননের ক্ষেত্রে 8 যোগ করে দিয়ে ভাগ দিয়ে দিই, মিলে যায় অ্যান্সার। দেখি পরীক্ষার হলে লাস্টে দেখতে অনেকগুলো লোক আইসো, 64 জন ক্লাস দেখতেছো। চলো একটু আর কিছু MCQ সলভ করার চেষ্টা করি না, দেখি তো কারা কারা পারে। MCQগুলো কই? আচ্ছা, এটা দেখো তো 31, কোনটি সিগমা বন্ধনের বৈশিষ্ট্য নয়? সিগমা বন্ধন কারা? এই যেরকম যদি ক্লোরিন বন্ধন, ক্লোরিন এটা কিন্তু সিগমা বন্ধন। সিগমা বন্ধনের একটা বন্ধনে কয়টা ইলেকট্রন থাকে বলো তো? একটা সিগমা বন্ধনের কয়টা ইলেকট্রন বিদ্যমান? 2টা। এখন এই 2টা ইলেকট্রন দেখো, একটা আর একটা 2 মাথায় অবস্থান করে, বুঝতে পেরেছো? ইসরাত জাহান লামিয়া, এটার অ্যান্সার পারবা? সিগমা বন্ধনের বৈশিষ্ট্য নয়, তার মানে সিগমা বন্ধনের বৈশিষ্ট্যগুলো কি কি দেখো? সকল একক বন্ধন সিগমা বন্ধন দ্বারা গঠিত। হ্যাঁ রাইট, এই যে একক বন্ধন সিগমা বন্ধন দ্বারা গঠিত, তাহলে এটা রাইট। কিন্তু ওখানে বলছে নয়, তাহলে আমার সিগমা বন্ধন গঠনের অরবিটাল দ্বয় একই সরলরেখায় অবস্থান করে। তাহলে ক্লোরিন এর সাথে যে অরবিটালটা অবস্থান করবে, ক্লোরিন
এরা দেখো একই সরলরেখা অবস্থান করতেছে, তাহলে সি নাম্বারও রাইট, কিন্তু আমার চাইছে কি নয়। এবার দেখো সিগমা বন্ধন পাই বন্ধন অপেক্ষা দৃঢ়তর হয়, সিগমা বন্ধন পাই বন্ধন অপেক্ষা দৃঢ়তর হয়। অবশ্যই পাই বন্ধন এরকম আর সিগমা বন্ধন কি এরকম, তাহলে ভাই এর স্ট্রংনেস বেশি না? তাহলে দেখো নিচের তিনটা একদম রাইট। এখন এই নাম্বারটা পড়ো তো, সিগমা বন্ধন যুক্ত পরমাণু দ্বয় তাদের অক্ষ বরাবর ঘুরতে পারে, সিগমা বন্ধন যুক্ত পরমাণু দ্বয় তাদের অক্ষ বরাবর ঘুরতে পারে, ঘুরতে থাকে। আসলে এগুলো সবগুলোই রাইট, হ্যাঁ এরাও কিন্তু এরকম করে ঘুরতে পারে, কিন্তু পাই বন্ধনগুলা ঘুরতে পারে না। কারণ আমরা যদি ওই সাইডটা আমার দুই হাত ধরে, তাহলে এটা মনে করো সিগমা, এটা হচ্ছে পাই, তাহলে আমরা দুইজন মিলে যদি এ করে ঘুরি, তাহলে আমরা কি ঘুরতে পারবো এরকম করে? দেখো তো ঘুরতে পারবো? ঘুরতে পারবো না। কিন্তু আমি যদি এক হাত দিয়ে এরকম করে ঘুরতে পারবো, কিন্তু এক হাত দুইজন মিলে ধরলে, তাহলে দেখো এক হাত দুইজন মিলে ধরছে, ফলে আমরা ঘুরতে পারবো, পাই বন্ধন ঘুরতে পারবো না, কারণ দুই হাত ধরে এরকম করে ঘোরা সম্ভব না। হ্যাঁ ধরে, এটা আমি এইভাবে মনে রাখি, এখানে ঘুরতে থাকে না, এই জায়গায় লিখে নাও, ফলে এই অ্যান্সারটা অ্যান্সার। হ্যাঁ বুঝতে কি পেরেছো? এই কোণগুলো একটু লাগবে, ত্রিকোণাকার ক্ষেত্রে 107, পিরামিডের ক্ষেত্রে ওটা একই, ওই যে আর কৌণিকের ক্ষেত্রে দেখো sp3-র ক্ষেত্রে এই কয়টা মৌলের স্পেশাল কৌণিক বন্ধনগুলো লাগবে। পানির ক্ষেত্রে কত? 104.5, সালফাইডের ক্ষেত্রে দেখবা, ফসফোনিয়ামের ক্ষেত্রে দেখবা, আর ফসফরাস ট্রাইক্লোরাইডের ক্ষেত্রে এই বন্ধন কোণগুলো লাগবে পরীক্ষার হলে, এখন তো লাগবে। এখানে ত্রিকোণ, এখানে আছে কে কোন ধরনের আকৃতি, এটা পড়ে নিবা। পঞ্চভুজীয় দেখো 5 বানাইতে হবে আমার, পঞ্চভুজীয় দ্বিপিরামিড, তাহলে এই 5, এই দেখো পঞ্চভুজীয় দ্বিপিরামিড, তাহলে 5 আর 2 কত হয়? 7, তাহলে আমার 7 বানাইতে হবে। দেখো পির মাথায় 3, ডির মাথায় 3 আর এসের মাথায় 1, তাহলে এটা মিলে দেখো 7। এবার দেখো সমতলীয় বর্গাকার, বর্গ মানে কি 4-এর খেলা, তাহলে 4 বানাইতে গেলে আমার কি করতে হবে? একটা এস নেবো, 2টা পি নেবো আর একটা ডি নেবো, তাহলে 4 হয়ে গেল। দেখো এখানে তাহলে অপশন দেখলেই তুমি অ্যান্সার করতে পারবা। দেখো ত্রিভুজীয় দ্বিপিরামিডীয় আছে এখানে, তাহলে এখানে আছে ত্রিভুজ মানে 3 আর এই দ্বি মানে 2, তাহলে 2 যোগ করে দিলাম 5, তাহলে 5 বানাইতে গেলে কি করতে হবে? আমার sp3 নিতে হবে আর একটা সাথে ডি নিতে হবে, কাজ শেষ। এখন এই জায়গার ক্ষেত্রে দেখো এখানে 5 যুক্ত আছে, দেখো এখানে 5 যুক্ত আছে, তাহলে আমার ত্রিভুজীয় দ্বিপিরামিড মানে 3 আর 2, এখানে 5 আছে, এইখানে আমার 5 বানাইতে গেলে কি করতে হবে? 5 বানাইতে গেলে আমার কি করতে হবে? এস নিতে হবে, পি নেবো কয়টা? 3টা, হয়ে গেল 4টা, আর ডি সাথে, মোট 5টা। দেখছো? এখন অষ্টতলকের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, অষ্টতল আছে না, তাহলে এখানে সবসময় 6-এর খেলা হবে, তাহলে 8 বললে 6-এর খেলা, বুঝছো? 8 বললে 6-এর খেলা, এটা একটু এক্সট্রা মনে রাখতে হবে তোমাকে। চতুস্তলকীয় মানে 4-এর খেলা, তাহলে 4 বানাইতে গেলে কি করতে হবে? একটা এস নিব, পির মাথায় কয়টা দেবো? 3টা, তাহলে sp3 হবে তোমার 4-এর খেলা। তাহলে আমি যদি বলি CH4 এর কি হবে বলো তো? যেহেতু এখানে 4 যুক্ত আছে, তাহলে 4 বানাইতে গেলে আমার কি করা লাগবে? sp3 করা লাগবে, তাহলে এই CH4 এটার ক্ষেত্রে সংকরণ হবে sp3। তাহলে এই লাস্টের যে পরমাণুর সংখ্যা, এইটা খুব গুরুত্বপূর্ণ, শুধুমাত্র এই অষ্টক জিনিসটা বাদে। আর এখানে পঞ্চভুজের দ্বিপিরামিডের ক্ষেত্রে 2টা অ্যাঙ্গেল আছে, এই 2টা অ্যাঙ্গেল মনে রাখবা। তুমি সবথেকে গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং বিষয় দেখো, 4 যুক্ত আছে, 4 4 4 4 4 4, সবার 4-এর ক্ষেত্রে 4 বানাইতে গেলে কি করতে হবে? একটা এস, 3টা পি, এবং এর চতুস্তলকীয় বা টেট্রাহেড্রাল। শেষ। সরলরৈখিকের ক্ষেত্রে দেখো এখানে 2 যুক্ত আছে, 2 যুক্ত আছে, 2 যুক্ত আছে, তাহলে 2 যেগুলো যুক্ত থাকবে সেগুলো sp বানাই দিব। শেষ। টেকনিক, এগুলো টেকনিক, বুঝছো? মানে এগুলো আমি পরীক্ষার হলে কাজে লাগাইতাম, কিন্তু সবগুলো খাটবে না। এই দেখো আর একটা গুরুত্বপূর্ণ, তোমাকে আমি যদি বলি, এখন তোমার কিচ্ছু জানো না, মনে করো IF7-এর কি হবে সংকরণ, বলো IF7-এর কি হবে বলো? 7 যুক্ত আছে, কি বানাইতে হবে তাহলে আমার? তুমি বলো, কিছু দেখো না, 7 বানাইতে গেলে কি করতে হবে বলো? 7 বানাইতে গেলে দেখো একটা এস নিবা, পি সর্বোচ্চ কয়টা নেওয়া যায়? 3টা, তাহলে আমার কটা হয়ে গেল? 4টা, আর নিতে হবে কয়টা? 3টা, তাহলে ভাই আমার কি করতে হবে? D3
3 নিতে হবে। তাহলে এই 3 আর এই 3, 6 7 1 7। এই দেখো এই জায়গার ক্ষেত্রে আমরা যদি 7 এর ক্ষেত্রে যাই, এই দেখো 3 3 1 7 শেষ। তাহলে যত বড়ই কঠিন সংক্রমণগুলো আসে দেখবে ম্যাক্সিমামই এই জায়গায় ট্রিক্স দেওয়া থাকে। এই যে ট্রিক্স, এই ট্রিক্সগুলো ধরতে হবে তোমাকে। হ্যাঁ, এই ট্রিক্সগুলো এখন থেকে প্র্যাকটিস করা লাগবে। সাথে তোমরা যদি মেডিকেল প্রিপারেশন নিতে চাও, মেডি রসায়ন বইটা নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারো। এক্সট্রা ইনফরমেশন সহ যাবতীয় ভার্সিটির মেডিকেল ডেন্টাল সব কোশ্চেন একসাথে করে দেওয়া আছে। হ্যাঁ, অ্যামোনিয়ার বন্ধন কোণ কত বলতে পারবা? অ্যামোনিয়ার বন্ধন কোণ কত? তোমরা লাস্টে তো অনেক মেলা মানুষ আসছো, বুঝছো? হ্যাঁ, নামাজের সময় হয়েছে, হ্যাঁ নামাজ পড়তে হবে, ছুটি দিয়ে দেবো এখনই। কয় মিনিট হয়েছে একটু জানাও তো, আমার এই 2টা এমসিকিউ শেষ করে দেবো। হ্যাঁ, এই 2টা এমসিকিউ শেষ করে দিই। আচ্ছা বলো তো, অ্যামোনিয়ার বন্ধন কোণ কত? 32 আর 33। এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যে হীরককে গ্রাফাইটে রূপান্তর করতে গেলে আমাদের কত ডিগ্রি তাপমাত্রা লাগে। এটা যে কত ইম্পর্টেন্ট, মেডিকেল পরীক্ষা হলে গিয়ে বুঝবা। তাহলে এটা 33 নাম্বার আর 32 নাম্বার সবাই পারা উচিত। এটা যারা একাডেমিক লাইফে আসছো তারাও কিন্তু জানবা। তোমরা লাস্টে কিন্তু প্রায় 70 জনের মতো চলে আসছো, বুঝছো? মারাত্মক বিষয়। আর এটা সেকেন্ড টাইমের ক্লাস না, বুঝছো? এটা নাম দেওয়া হয়েছে সেকেন্ড টাইমে, যেহেতু 24 পরীক্ষা হচ্ছে, পরীক্ষা হবে সামনে, তাই এটাকে জাস্ট নামমাত্র সেকেন্ড টাইম দেওয়া হয়েছে। কিন্তু এটা কিন্তু কনভার্ট করা হবে 24 ব্যাচদের জন্য, মানে তখন আরও সুন্দর করে গোছানো ঈদের পর থেকে আমরা শুরু করব। হ্যাঁ, তো আমাদের এই ক্লাসগুলো চলমান থাকবে। আর আমার কাছে কিন্তু পড়তে গেলে অনেক টাকা খরচ হবে, কিন্তু তুমি এখানে ফ্রিতে পাচ্ছ, তাই না? সো এই ক্লাসগুলো তোমার করা উচিত। আমি যে টেকনিকগুলো বলছি, ছন্দগুলো বলছি, আজকে ক্লাসে কী কী বললাম দেখো তো, বিরিয়ানি মোগলা কাবাব শরী বাড়িতে রাখ, এগুলো তোমরা জানো। সাথে তোমার কীভাবে সংকরণ ইজিলি সলভ করতে পারবা, নানান ইনফরমেশন কিন্তু দিয়েছি, তাই না? তো এই হীরকের ক্ষেত্রে কি হবে বলো তো? SP2 না SP3 না SP বলো তো কোনটা হবে? আর গ্রাফাইটের ক্ষেত্রে আমি একবার কুইজে গেছিলাম। হ্যাঁ, ডায়মন্ড এর সংকেত কি বলতে পারবা? ডায়মন্ড এর সংকেত কি বলতে পারবা? ডায়মন্ড জাস্ট একটা কার্বনের রূপভেদ, তাই না? হীরক, গ্রাফাইট, ডায়মন্ড তিনটাই কিন্তু কার্বনের রূপভেদ। এদের সংকরণ কি কি, এদের ভিতরে বন্ধন কোণ কত ডিগ্রি তাপমাত্রায় ওটাকে রূপান্তর করা যায়, এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ডায়মন্ডের সংকেত হচ্ছে বলো তো কি? সি। এখানে কত দিব বলো তো? সি কত দিব? বাবা 83 জন চলে আসছে বলতে বলতে, কি সর্বনাশ! মানে ক্লাস শেষের পথে সবাই আসছে নাকি? হ্যাঁ, বন্ধন কোণ কত বলতে পারবা ভাই? SP3 পারছো, একটু তাড়াতাড়ি অ্যান্সার করে দাও এগুলা। হীরকের গ্রাফাইট তাপমাত্রা কত বলো তো? হ্যাঁ, বলে দাও দ্রুত। অ্যামোনিয়ার অণুতে বন্ধন কোণের পরিমাণ কত বলো? অ্যামোনিয়ার অণুতে বন্ধন কোণ কয়টা বলতে পারবে না? এটা হচ্ছে 107, বুঝছো? ওই যে অ্যামোনিয়া, কিন্তু এই দেখো অ্যামোনিয়া NH3, তাই না? তাহলে ভাই এটা ভাই কীভাবে আমার SP3 হয়? এটা কি SP3 হয় বলো তো? অ্যামোনিয়ার ক্ষেত্রে কি হবে বলো তো? অ্যামোনিয়ার ক্ষেত্রে কী ধরনের সংকরণ হবে ভাই? তাহলে তো এটা মেলে না ভাই। এটা মিলতে গেলে দেখো এখানে কয়টা অক্ষর আছে? 4টা, তাহলে 4 বানাতে গেলে SP3 শেষ। হীরকের তাপমাত্রা লাগে হচ্ছে 1000। তো দেখো আমরা কিন্তু আজকে এই পর্যন্তই, মানে অনেক প্রায় 1 ঘন্টা হয়ে গেল। তো নামাজের যেহেতু সময় এসেছে, আমরা আজকে এই পর্যন্তই এমসিকিউ সলভ করলাম। আরও অনেক এমসিকিউ আছে। হ্যাঁ, এখন ওইগুলো সলভ করতে যাচ্ছে না, তোমরা লাস্টে অনেকগুলো চলে আসছো। আমাদের রুটিন দেখো একাডেমিকে পিন করে দেওয়া আছে, ওখান থেকে রুটিনটা ডাউনলোড করে নিবা। আমাদের কিন্তু রেগুলার ক্লাস চলতে থাকবে, ঈদের পরে আরও সুন্দর করে ক্লাস চলতে থাকবে। এখানে ফাজানের নীতি আছে সহ আরও এখানে এমসিকিউ আছে। কোনটি অধিক সমযোজী যৌগ? দেখো সবারই অ্যানামামা সবাই একই, তাহলে ক্যাটামামা যার ছোটো হবে সেইটি কি বেশি সমযোজী না? তাহলে ক্যাটামামা ছোটো কোনটা? ক্যাটামামা কাজ ছোটো বলো তো? এখানে ক্যাটামামা এইটা হবে অ্যান্সার, না হয় এইটা হবে অ্যান্সার। ভাই কেন হয়? কারণ এর ডি অরবিটালের একটা সমস্যা আছে, আর এখানে অ্যালুমিনিয়ামটা অ্যান্সার দেওয়া বিভিন্ন রাইটারের বইতে, কিন্তু এখানে রাইট অ্যান্সার হয় Fe ফেরিক ক্লোরাইড, ট্রাইক্লোরাইড। আর ডি অরবিটালের একটা কাহিনী আছে, বুঝছো? ও না, এটার হবে না অ্যান্সার, এইটা হবে অ্যান্সার। কারণ ডি অরবিটালে সমযোজী ধর্ম বেশি প্রদান করে, এটা ফাজানের নীতিতে বলা আছে ক্লিয়ারলি। হ্যাঁ, ওটা 100 হিরো আহমেদ জয়
ওটা 107ই হবে, ঠিক আছে। দুটি পরমাণুর মধ্যে সমান সংখ্যক ইলেকট্রন দিয়ে বন্ধন তৈরি হয় কি? আয়নিক বন্ধন, কোভালেন্ট বন্ধন, আর হাইড্রোজেন বন্ধন, মেটালিক বন্ধন। দুটি পরমাণুর মধ্যে সমান সংখ্যক ইলেকট্রন দিয়ে, সমান সংখ্যক ইলেকট্রন দিয়ে কী হয় বলো? 32। আচ্ছা হ্যাঁ, অনেক এমসিকিউ শেষ হয়েছে, আর এমসিকিউ শেষ করব। কোন বন্ধন দ্বারা দুইটি হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে? দুইটি হাইড্রোজেন পরমাণু থাকবে কি দিয়ে ভাই? হাইড্রোজেন বন্ধন দিয়ে, ওই কোভালেন্ট বন্ধন দিয়ে। মানে একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেনের মাঝখানে কি বন্ধন থাকে? তোমার কোভালেন্ট বন্ধন দিয়ে, বুঝছো, বা সমযোজী বন্ধন দিয়ে। পানি বরফে রূপান্তরিত করলে তার ঘনত্ব বাড়ে না কমে? বরফে করলে তার ঘনত্ব কমে যায়, তাই ভাসে, দেখবা। কারণ সেম যদি ঘনত্ব হইতো তাহলে বরফটা খণ্ড টুপ করে ডুবে যাইতো। যেহেতু ঘনত্ব কম, তাহলে ভাসবে, বরফ দেখবা ভাসে। টাইটানিক ভেঙে গেছে কেন? বরফ ভাসার কারণে, তাই না? ধাক্কা লাগছিল। তো আজকে পর্যন্ত থাক, সবাই ভালো থাকো। আর যারা যারা মেডিকেল অ্যাসপায়ারেন্ট তারা এখন থেকেই রেগুলারলি পড়াশোনা করো, কারণ যারা অ্যাডভান্স তারাই কিন্তু ভালো জায়গায় চান্স পেয়েছে এই পর্যন্ত। তোমরাও অবহেলা করো না, পড়তে থাকো, একসময় না একসময় জয়ী হবা। যারা সেকেন্ড টাইমার আসো, অনেক প্রেশার, অনেক মানে পারিবারিক চাপ, টাকা পয়সার সমস্যা, ভাই কোর্সে ভর্তি হইতে পারছে না, তোমাদের গুরুত্বপূর্ণ 3টা ইনফরমেশন হচ্ছে বেশি বেশি এক্সাম দাও। নাম্বার হচ্ছে যেগুলো ইফেক্টিভ ক্লাস ওগুলো করো, নোট যেগুলো ভুল করো এক্সামে ওইগুলো নোট করো, বাকিগুলো করার দরকার নেই। ছন্দ ট্রিক্সের মাধ্যমে পড়াশোনা করো, যাতে তুমি ওই 1 ঘন্টার সময়ে সব কিছু ইনপুটগুলোকে আউটপুটে রূপান্তরিত করতে পারো। তো যারা যারা ক্লাস দেখলা সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাসে তোমাদের যে ভাই আসবেন উনি ক্লাস নেবে বায়োলজি। তো আজকে এই পর্যন্ত থাকলো, তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।